তাহলে আজকে আমরা পড়বো 1905 থেকে 1947। তাহলে আমরা গত ক্লাসে 1905 যদিও এখানে আমরা বলছি, বাট আমরা অলরেডি এটা ওভার করে এসেছি। হ্যাঁ, আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছি আমাদের 1905-এ যে বঙ্গভঙ্গ হয়েছিল 1911-তে গিয়ে ওটা রদ হয়ে গেল। তাহলে আমাদের পূর্ববঙ্গ আমরা যে স্বপ্ন দেখেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের বাংলার দুভাগে ভাগ হলো, আমাদের একটু উন্নতি হবে। এখন আমাদের কংগ্রেস গিয়ে খুব ভাবে আন্দোলন করা শুরু করলো এবং আমাদের যে বঙ্গভঙ্গ এটা রদ হয়ে গেল। তো রদ হলেও গিয়ে ব্রিটিশরা একটা চালাকির কাজ করলো। তাদের বঙ্গভঙ্গের মেইন যে কনসেপ্টটা ছিল যে তারা আমাদের যে বাংলা এটাকে ভাগ করে দিতে চায়, কারণ আমাদের বাংলার মধ্যে যত আন্দোলন, বাংলা শুরু থেকেই বুলগাকপুর। তো আমাদের এটা প্রতিহত করতে হবে। এখন তারা যখন বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হলো, তারা করলো কি, তারা করলো গিয়ে এবার তারা কলকাতাকে শিফট করে দিল, মানে রাজধানী কলকাতা থেকে সরাই এটা করে দিল দিল্লিকে, যাতে অ্যাটলিস্ট কলকাতা থেকে ফোকাসটা সরে যায় এবং কলকাতা কেন্দ্রিক যে উন্নয়ন এটা যাতে একটু থমকে যায়। এবং উন্নয়ন যদি থমকে যায় তাহলে মানুষের মুভমেন্ট কমে গেল। দিল্লি নতুন রাজধানী, ওখানে গিয়ে ব্যবসায়ীরা চিন্তা করবে দিল্লি কেন্দ্রিক, তাহলে অ্যাটলিস্ট ফোকাসটা সরানো গেল। তাহলে এই প্ল্যানটা গিয়ে ওরা করছে। হ্যাঁ, এখন আমাদের গিয়ে আমরা এই পর্যায়ে আবারও কিছু লর্ডের নাম পড়বো। এর আগে আমরা গিয়ে বিভিন্ন গভর্নর জেনারেলকে দেখছি, ভাইস রয়কে দেখছি, তাদের কাজ। বিভিন্ন লর্ড যারা, লর্ড একটা উপাধি তাদের। তো এখানে আমরা দেখবো লর্ড, যাকে প্রথমে দেখবো তার নাম লর্ড মিন্টো। তো লর্ড মিন্টো ওই সময় আসলে একটা যেটা কাজ করছে ওনার নামে, উনি একটা সংস্কার আইন করছিল, মরলি মিন্টো সংস্কার আইন। এটার ফলে মুসলিমরা পৃথক নির্বাচনের অধিকার লাভ করে। কারণ যখন গিয়ে বঙ্গভঙ্গ হলো, যে আমাদের পূর্ববঙ্গ তো বঞ্চিত, তো পূর্ববঙ্গে কিছু সুবিধা দেওয়ার অবশ্যই চেষ্টা করা হয়েছে। এবং যেহেতু দুই ভাগ করা হয়েছিল, তারা বলছে যে ঠিক আছে, মুসলিমরা পৃথকভাবে নির্বাচন করতে পারবে। হ্যাঁ, যেহেতু তারা ওই সময় এখানে সংখ্যালঘু ছিল, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য তাদেরকে পৃথক নির্বাচনের ব্যবস্থা করছে। আমরা জাস্ট এখান থেকে এটাই মনে রাখবো যে মরলিমিন্টো সংস্করণের মাধ্যমে মুসলিমরা পৃথক নির্বাচনের অধিকার লাভ করে। আমরা লর্ড হার্ডিঞ্জের কথা পড়ে আসছি না, যে উনি বঙ্গভঙ্গ রোধ করছে এবং উনি কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থাপন করছে, স্থানান্তর করছে। উনি আরেকটা কাজ করছিল, উনি ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য নাথান কমিশন গঠন করছে। তাহলে আমার বঙ্গভঙ্গ রদ হয়ে গেছে, তাহলে আমরা বঙ্গ পেলাম কি? অ্যাটলিস্ট তো আমাদের কিছু একটা দিতে হবে। তখন তারা বলেছে ঠিক আছে, তোমাদের জন্য আমরা একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে দিব, ঢাকা ইউনিভার্সিটি। এবং আমি ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠা করব, এটার জন্য আমার একটা জায়গা দেখা লাগবে, প্রপার প্ল্যানিং লাগবে, কারিকুলাম কি হবে, অর্থাৎ একটা বডি লাগবে যারা এটা নিয়ে ডিল করবে। এই কারণে উনি একটা নাথান কমিশন গঠন করে দেয়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য কোন কমিশন গঠন করা হয়, এটা নাথান কমিশন। গঠন করেন কে? গঠন করেন লর্ড হার্ডিঞ্জ করেন। তো হার্ডিঞ্জ সাহেব যেহেতু, ওনার নামে কিন্তু আমাদের কি আছে, কুষ্টিয়ায় একটা হার্ডিঞ্জ ব্রিজ আছে। এই হার্ডিঞ্জ ব্রিজটা গিয়ে এই লর্ড হার্ডিঞ্জ সাহেব প্রতিষ্ঠা করে। সো তখনকার সময় গিয়ে এটা একটা ছবি, মানে ছবিটা এই কারণে দেওয়া, কারণ মানে তেলবাজি, তেলবাজি কিন্তু সেই সৃষ্টি শুরু থেকে মনে হয়েছিল এবং আমাদের মধ্যে আরেকটু বেশি পরিমাণে আছে। হ্যাঁ, তো এখানে ল্যাঙ্গুয়েজটা দেখেন, উপরে লেখা জয় ইংরেজ, ব্রিটিশরা সর্বশক্তিমান, জয় ভিক্টোরিয়া, উন্নয়ন চাই, উন্নয়ন চাই, ব্রিটিশ শাসনের বিকল্প নাই, ভারতবর্ষের প্রজাদের প্রতি মাননীয় ব্রিটিশ রাজের সদয় উপহার হার্ডিঞ্জ ব্রিজ, স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্রকারী, উন্নয়নের বিরোধিতাকারী, হিন্দু মুসলিমের বিরুদ্ধে রুখিয়া দাঁড়াও, প্রচারে শেখ নাথু মজুমদার, ব্রিটিশ রাজের একনিষ্ঠ সেবক এবং ভৃত্য, নিখিল উন্নয়ন এবং ব্রিটিশ রাজ টিকাইয়া রাখা সঙ্গ। মানে তেলবাজির লিমিট কোথায়? হ্যাঁ, সে নিখিল উন্নয়ন এবং ব্রিটিশ রাজ টিকাইয়া রাখা সঙ্গ। তো এই ধরনের চাটুকারের কারণে কিন্তু আমাদের সবসময় গ্যাঞ্জামটা হয়েছে। তো যাই হোক, লর্ড হার্ডিঞ্জ আমাদের এই কাজটা করে গেছে। তো এই সময় আমরা বিভিন্ন আইন দেখছি। আর একটা গিয়ে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। তো এইটা গিয়ে এটাকে ভারত সরকার আইনও বলা হয়। এটা করা হয়েছিল মূলত আপনার 1917 সালে এডউইন মন্টেগু নামে এক ভদ্রলোক, তাকে ভারতের সেক্রেটারি অফ স্টেট করা হয়। এবং উনি মূলত ভারতীয়দের স্বায়ত্তশাসিত একটা দেশ কিভাবে গঠন করা যায় এটা নিয়ে উনি কাজ করতেছিলেন। কারণ ব্রিটিশরা দেখতেছিল গিয়ে যে তারা তো অনেকদিন ধরে শাসন করতেছে ভারতকে, এবং এখানের মধ্যে বেশ আন্দোলনও জোরদার হচ্ছে। সো তাদের মাথায় একটা প্ল্যান ছিল যে তারা যদি এমন একটা সিস্টেম ডেভেলপ করতে পারে যেখানে ভারতীয়রা হয়তো নিজেরা নিজেদের শাসন করতে পারবে, তবে তারা ব্রিটিশদের আন্ডারে থেকে শাসন করবে, এরকম কোন সিস্টেম যাতে ডেভেলপ করা যায়। হ্যাঁ, এটা তাদের চেষ্টা ছিল। ওই চিন্তা থেকে তারা মন্টেগু চেমসফোর্ড সংস্কার
এটা আইন করছে। সো এগুলো বলা কি জন্য, যাতে আমরা সিকোয়েন্সটা ধরতে পারি। সবগুলো যে মুখস্থ করতে ব্যাপারটা এরকম না, জাস্ট আমরা এটা মাথায় রাখি। তো যাই হোক, আমাদের হচ্ছে লর্ড হার্ডিঞ্জ আমাদের হচ্ছে নাথান কমিশন গঠন করে দিচ্ছে, ভেরি গুড। তাহলে এবার আমার ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হবে, এবং ঢাকা ইউনিভার্সিটি যিনি প্রতিষ্ঠা করছেন তার নাম হচ্ছে লর্ড রিডিং। তাহলে ওনার নামেই হচ্ছে রিডিং, তাহলে নামে যেহেতু রিডিং আছে, তাহলে উনি কি করলো, উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করলো, ডিইউ প্রতিষ্ঠা করছে। ঢাকা ইউনিভার্সিটি লর্ড রিডিং ডিইউ উনি প্রতিষ্ঠা করেন। তাহলে এটা মনে থাকবে যে ঢাকা ইউনিভার্সিটি, আমাদের এখানে অনেকে আছেন, হ্যাঁ, তাদের ইউনিভার্সিটি তারা পড়াশোনা করে, বিসিএস এর জন্য তো কঠিন, ঢাকা ইউনিভার্সিটিতে বিশাল লম্বা লাইন দিতে হয়, তাহলে তারা হচ্ছে লর্ড রিডিং এর শিষ্য। তাহলে এটা কি ঢাকা ইউনিভার্সিটির মানুষজন হাত তুলতেছে নাকি? হাত পকেটে ঢুকে ফেলতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে কি করলো, ঢাবি প্রতিষ্ঠা করলো। এবার আমরা একজন লর্ডকে দেখতে পাই যার নাম হচ্ছে লর্ড লিনলিথগো। আচ্ছা, তোমরা যারা হাত তুলছো, হাত পকেটে ঢুকাও, হ্যাঁ, হাত তোলা প্রয়োজন নাই, আমি বললে হাত তুলবা। লর্ড লিনলিথগো, এই ভদ্রলোকের সময় প্রথম প্রাদেশিক নির্বাচন হয়, সালটা আমরা মনে রাখবো। মানে তারা তো আস্তে আস্তে বললাম না যে তারা স্বায়ত্ত শাসনের পথে এগোচ্ছে, তারা চিন্তা করতেছে যে আচ্ছা, আমরা ওদেরকে শাসন ব্যবস্থা দিলে ওরা কিভাবে ডিল করে। সো এই কারণে ওরা কিন্তু অল্প অল্প করে, ধরো হচ্ছে কলকাতার মধ্যে আমার একটা ইলেকশন করালো, পশ্চিমবঙ্গের মধ্যে করালো, তারা আমাদের বাংলা প্রদেশের মধ্যে করালো। এভাবে আস্তে আস্তে তারা প্রাদেশিক নির্বাচনের দিকে আগাতে থাকে। প্রথম হয় হচ্ছে 1937 সালে, এবং এই লর্ড লিনলিথগো সাহেব পশুর জাত উন্নয়নে এক ভূমিকা রাখেন। উনি একটু প্রাণীপ্রেমী ছিল। উনি চিন্তা করলো যে আমাদের এই জোনটা তো হচ্ছে একদম মানে সুজলা সুফলা শস্য শ্যামলা, তাহলে এখানে কিন্তু আমার যে গৃহপালিত পশু, এটা ডেভেলপমেন্টের একটা জায়গা আছে ভালো। তো এই পশুর জাত উন্নয়নে উনি ভূমিকা রেখেছিলেন। তাহলে লর্ড লিনলিথগো উনি প্রথম প্রাদেশিক নির্বাচন করেন এবং পশুর জাত উন্নয়নে ভূমিকা রাখেন। লর্ড ওয়াভেল, তাহলে এই লর্ড ওয়াভেল সাহেব উনি একটা কারণে কুখ্যাত। কি কারণে কুখ্যাত, উনি হচ্ছে ওনার সময় সাদিয়া সাদিয়া নূর, তোমার বারবার হচ্ছে হ্যান্ড রেজ হচ্ছে, পকেটে ঢুকাতে হবে। সো এই লর্ড ওয়াভেল কুখ্যাত কেন, উনার সময় একটা 50-এর মনন্তর হয়েছে। এর আগে আমরা হচ্ছে 76-এর মনন্তর দেখছিলাম, এটা হচ্ছে 50-এর মনন্তর, 1943 সাল, বাংলা 1350, ভুল যাতে না হয়। তাহলে 50 যখন বলছি, তাহলে 50 মানে হচ্ছে আমার 1350, তাহলে 1350 বঙ্গাব্দ। আর হচ্ছে আমার এখানে যদি আমি বাংলা সালের কথা বলি, তাহলে সেক্ষেত্রে এটা, সরি, ইংরেজি সালের কথা বলি, সেটা হচ্ছে আমার 1943। তাহলে 1350 বঙ্গাব্দ আর হচ্ছে 1943 সাল, এখানে হচ্ছে কি হলো, আমার 50-এর মনন্তর হলো, ভয়ানক একটা দুর্ভিক্ষ হলো। এটা ওই সময়কার একটা পেপার কাটিং, যে বন্যার দরুন শস্যহানি, খাদ্যের 1/3 আমদানি, বন্টনে অব্যবস্থা, মজুতদারি এবং চোরাচালানের পরিণতি, খাদ্য সংকট তীব্রতর হচ্ছে। তাহলে আমাদের চরিত্র বরাবরই ফুলের মতো পবিত্র। তাহলে একদিকে হচ্ছে বন্যা, আমরা এখনো যেটা দেখতে পাই, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে বন্যার মধ্যে আমার শস্য নাই, কিন্তু আমি ঠিকই বাইরে আমদানি করতেছি। আবার হচ্ছে গিয়ে মানুষকে যে ডিস্ট্রিবিউশন, ওখানের মধ্যে হচ্ছে আমরা চুরি করতেছি। তার উপর হচ্ছে আবার মজুতদারিও করতেছে, স্টকও করে রাখতেছি, হ্যাঁ। তাহলে আমরা এখন যেরকম দেখতে পাই যে আমার বন্যা বা যে কোনো পরিস্থিতিতে দেখা যায় কি, বরঞ্চ মানুষজন স্টক করে রাখে, দাম রাতারাতি হচ্ছে 3 গুণ 4 গুণ বেড়ে যায়, হ্যাঁ। তো তখন হচ্ছে সেম অবস্থা ছিল। এখন এই ধরনের অবস্থা যখন হয়, এখন মানুষজন অনেক সময় ইকোনমিক অবস্থা হয়তো একটু বেটার থাকে, সে একটু বেটার দাম দিয়ে হলেও কিনে নেয়। বাট ওই টাইমে হচ্ছে মানুষের হাতে আসলে বন্যা এত ভয়াবহ ছিল, মানুষের হাতে টাকাও টাকাও নাই। এদিকে আবার এই যে চোরাচালান, মজুতদার, তারপর হচ্ছে গিয়ে বন্টন অব্যবস্থা, এগুলোর কারণে কিন্তু প্রচন্ড ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যেটাকে আমরা বলছি 50-এর মনন্তর। তাহলে 1350 বঙ্গাব্দ আর হচ্ছে ইংরেজি 1943 সাল। এই যে 43-এর যে দুর্ভিক্ষ, 50-এর মনন্তর, এটা নিয়ে কিন্তু অনেক চলচ্চিত্র, চিত্রকর্ম, নাটক, বই, অনেক কিছু লেখা হয়েছে। এখানে জাস্ট আমরা একটু দেখি। মৃণাল সেন এটা নিয়ে নির্মাণ করছে আকালের সন্ধানে, সত্যজিৎ রায় রচনা করছে অশনি সংকেত। জয়নুল আবেদিনের 43-এর দুর্ভিক্ষ নিয়ে একটা বিখ্যাত চিত্রকর্ম আছে যার নাম হচ্ছে ম্যাডোনা 43। নুরুল মোমেনের নাটক আছে নেমেসিস। তুলসী লাহিড়ীর হচ্ছে ছেঁড়া তার, এবং মধুশ্রী মুখার্জির আছে হচ্ছে চার্চিলস সিক্রেট ওয়ার, হ্যাঁ। কারণ আমরা টাইম লাইনটা যদি দেখি, 1943 তখন হচ্ছে কিন্তু বিশ্বযুদ্ধ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সো তারা কিন্তু যেটা করছিল যে আমাদের এখানে অবস্থা খারাপ, এখন আমাদের এখান থেকে তারা খাবারও নিয়ে যাচ্ছে, টাকা পয়সাও নিয়ে যাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র যে আমাদের এখানকার মানুষজন গ্যাঞ্জাম করছে এটা না, ব্রিটিশরাও কিন্তু নীরবে শোষণ করতেছিল। সো সবকিছু মিলাই এই কারণে এই অবস্থা। তো উইনস্টন চার্চিল, হ্যাঁ, তো উনি হচ্ছে গিয়ে অবিসংবাদিত নেতা ইংল্যান্ডের। সো উনার সিক্রেট ওয়ার বলা হয়েছে আর কি, মানে উনি ওদিকে ওয়ার করতেছিলেন, বাট ভিতরে ভিতরে একামও করতেছিল। তো মধুশ্রী মুখার্জি এটা নিয়ে লিখছে চার্চিল সিক্রেট ওয়ার। তাহলে আমার হচ্ছে 43 দুর্ভিক্ষ নিয়ে চলচ্চিত্র হচ্ছে আকালের সন্ধানে,
আর হচ্ছে অশনি সংকেত। এগুলো একটু হচ্ছে সাহিত্যেরও পড়া হয়ে যাচ্ছে আর কি, আসতে পারে যে অশনি সংকেত এটা কে পরিচালনা করেছেন, অথবা 43-এর দুর্ভিক্ষ নিয়ে রচিত চলচ্চিত্র কোনটি, হ্যাঁ, আকালের সন্ধানে বা অশনি সংকেত থাকলো, এটা তাহলে আমাদের জানা থাকলো। এটা হচ্ছে ম্যাডোনা 43, বিখ্যাত একটা চিত্রকর্ম 43-এর দুর্ভিক্ষ নিয়ে। ম্যাডোনা 43, হয়তো এই ছবিটা আমরা অনেক জায়গায় দেখছি, যে মা শুয়ে আছে, বাচ্চা হচ্ছে গিয়ে স্তনপান করার চেষ্টা করছে, মানে মা মা হচ্ছে প্রায় নিস্তেজ, প্রাণহীন। এখন বাচ্চারও ক্ষুধা লাগছে, সে ট্রাই করতেছে হচ্ছে বুকের দুধ যদি পাওয়া যায়, বাট বুকের দুধ আসছে না, কারণ মাও হচ্ছে অবস্থা খারাপ। তো নাটক নাটক হচ্ছে গিয়ে ছেড়াতার, এটা হচ্ছে তুলসী লাহিড়ীর, আর নুরুল মোমেনের হচ্ছে নেমেসিস, আর চার্চিল সিক্রেট ওয়ার এটা তো বলেছিলাম। আরেকজন লর্ড, লর্ড হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, উপমহাদেশের হচ্ছে উনি শেষ ভাইসরয় ছিলেন। আমরা ভাইসরয় দেখে আসছিলাম যে আমাদের ডিরেক্ট রাজা বা রানীর প্রতিনিধি, এদেরকে ভাইসরয় বলা হতো। তো লর্ড মাউন্টব্যাটেন ছিলেন হচ্ছে উপমহাদেশের শেষ ভাইসরয়, আর উনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। আমরা জানি যে 1947-এ আলটিমেটলি আসলে ভারত পাকিস্তান দুই ভাগে ভাগ হয়ে যায়। তো ভাগ হওয়ার পর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, হ্যাঁ। এই ইনফরমেশন গুলো আমরা একটু মনে রাখবো। তাহলে আমরা হচ্ছে গিয়ে কয়েকটা লর্ডকে দেখলাম, আমরা যদি কুইক একটা রিক্যাপ করে আসি, সেটা হচ্ছে আমাদের, তাহলে মরলিমিন্টো সংস্কার আইন হলো, পৃথক নির্বাচনের অধিকার লাভ করলো, লর্ড হার্ডিং যে সে বঙ্গভঙ্গ রদ করে রাজধানী দিল্লিতে নিয়ে গেল, ঢাবার জন্য নাথান কমিশন প্রতিষ্ঠা করলো। মন্টেগু চেসফোর্ড সংস্কার আইন হলো, লর্ড কিটিং ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করলো, লিনলিথগো প্রাদেশিক নির্বাচন 1937-এ এবং পশুজাত উন্নয়নে উনি ভূমিকা রাখলেন। লর্ড ওয়াভেলের সময় হচ্ছে 50-এর মনন্তর হলো, যেটা বাংলা 1350, ইংরেজি 1943। আমরা দেখলাম হচ্ছে আকালের সন্ধানে, অশনি সংকেত, এগুলো হচ্ছে চলচ্চিত্র। আমরা দেখলাম ম্যাডোনা 43 হচ্ছে দুর্ভিক্ষ নিয়ে চিত্রকর্ম জয়নুল আবেদিনের, এবং তুলসী লাহিড়ীর লেখা ছেড়াতার, এবং নুরুল মোমেনের নেমেসিস, এগুলো 50-এর মনন্তর নিয়ে লেখা নাটক, এবং মধুশ্রী মুখার্জি লিখেছিলেন চার্চিল সিক্রেট ওয়ার। এবং লর্ড মাউন্টব্যাটেন উপমহাদেশের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তাহলে যখন ভারত স্বাধীনতার পথে হাঁটছে, পাকিস্তান স্বাধীনতার পথে পথে হাঁটছে, আমাদের ব্রিটিশ পিরিয়ডে কিন্তু অনেকগুলো উল্লেখযোগ্য আন্দোলনের মাধ্যমে আসলে হয়েছে, মানে যে কোনো একটা সংগ্রাম, যে কোনো একটা দেশ যে নতুন মুখ দেখলো, সে আলোর মুখ দেখলো, সে স্বাধীন হলো। তো এটা তো আর একদিনে আসে না, একটা সার্টেন পিরিয়ড। আমরা সিপাহী বিপ্লব থেকে দেখেছি যে সেখানে প্রথম সশস্ত্র বিদ্রোহ হলো, এরপর আস্তে আস্তে আসলে বিভিন্ন ভাবে এটা দানা বাঁধছে, হ্যাঁ। তো শুরুতে হচ্ছে আমরা যেটার নাম নিতে চাই, সেটা হচ্ছে আমাদের ফকির সন্ন্যাসী বিদ্রোহ। তো আমাদের হচ্ছে আপামর, আমাদের যে বাংলা, আমাদের যে ভারতবর্ষ, এখানের যে চরিত্র, এখানের কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে আমাদের ফকির সন্ন্যাসীরা, যারা হচ্ছে সংসার ত্যাগ করেছে। তাদের ইচ্ছা কি? তাদের ইচ্ছা হচ্ছে স্রষ্টার নৈকট্য লাভ করা, হ্যাঁ। তারা সংসার বিভাগী, তারা পথে পথে ঘুরে বেড়ান, গান করেন, ভিক্ষা করেন, এটা নিয়ে তারা হচ্ছে গিয়ে দিনাতিপাত করেন। তাদের কোনো পার্থিব চাহিদা নাই, গাড়ি বাড়ি, হ্যাঁ, টাকা পয়সা ধন দৌলত, এরকম তারা চায় না। তারা সিম্পল লিভিং, তাদের লাইফের উদ্দেশ্য একটাই, যে স্রষ্টাকে সন্তুষ্ট করা। এবং এটাকে ওনারা চিন্তা করছে হচ্ছে, আমরা যদি কৃচ্ছ সাধনের পথে হাঁটি, অর্থাৎ আমরা যদি ধন সম্পদের লোভ না করি, মানে সমস্ত কিছুই উপরওয়ালার, আল্লাহ বা ঈশ্বর যেটাই বলি, ওই থিঙ্কিং থেকে হচ্ছে তারা এভাবে দিনাতিপাত করতো। এখন এই মানুষগুলো তো হচ্ছে চারিদিকে ফ্রিলি মুভ করতো, হ্যাঁ। তো তাদের এই মুভমেন্টে হচ্ছে কি ইংরেজ সরকার বাধা দেয়। এটা নিয়ে প্রথম হচ্ছে গিয়ে তাদের সাথে লাগে, এবং এটা বলা হয়েছে ইংরেজদের বিরুদ্ধে এটা প্রথম বিদ্রোহ। আমরা এটা কিন্তু খুব খেয়াল করে 1760 থেকে 1840 বছর ধরে চলছে, এবং এটা কিন্তু সিপাহী বিদ্রোহের আগে। তো সিপাহী বিপ্লবকে আমরা কি বলি, যে ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ, অথবা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ তাদের মূল চিন্তা ছিল স্বাধীন হওয়া। বাট ফকির সন্ন্যাসীদের হচ্ছে স্বাধীনতার থিঙ্কিংটা মাথায় আসে নাই, বাট তারা প্রথম তাদের যে স্বাধীন চলাফেরা, এটা যে বাধা দিছে, এই বাধার এগেনস্টে তারা উঠে দাঁড়াইছে। এটা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ। তো ফকির যারা ছিল, তাদের নেতা ছিলেন হচ্ছে মজনু শাহ, এবং সন্ন্যাসীদের নেতা ছিলেন হচ্ছে ভবানী পাঠক, এবং ভবানী পাঠকের সহযোগী ছিল হচ্ছে দেবী চৌধুরানী। একদম ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। তাহলে মজনু শাহ ফকির বিদ্রোহের নেতা, সন্ন্যাসীদের হচ্ছে ভবানী পাঠক, আর ভবানী পাঠকের সহযোগী হচ্ছে দেবী চৌধুরানী। আমরা দেখতে পাই হচ্ছে চাকমা, যারা চাকমাদের হচ্ছে গিয়ে এখান থেকে বিদ্রোহ হয়েছে, হ্যাঁ, চাকমা বা কার্পাস বিদ্রোহ। এটার কাহিনীটাও খুব ইন্টারেস্টিং, যে চাকমারা হচ্ছে তুলা বা কার্পাস, এটা সংগ্রহ করে বিক্রি করে তারা হচ্ছে জীবিকা নির্বাহ করত। বাট ব্রিটিশরা এখানের মধ্যে হচ্ছে ঝামেলা পাকাইলো। তারা এক ধরনের হচ্ছে মধ্য সত্তাভোগী একটা শ্রেণী ক্রিয়েট করলো, ফরিয়া যাদেরকে বলে। তো এরা কি করতো, এরা হচ্ছে গিয়ে মানে চাকমাদের রাজস্ব হিসেবে দেখা যায় কি তারা তাদের থেকে তুলা নিয়ে নিত।
এবং তুলা নিয়ে তারা হচ্ছে আবার তারা ওগুলো বিক্রি করতো। এখন ফলশ্রুতিতে যেটা হলো যে চাকমারা প্রপারলি দাম পেত না। এক দিক থেকে তো তারা যেটা ফলন ফলাচ্ছে তার মধ্যে একটা বড় অংশ রাজস্ব হিসেবে দিয়ে দিতে হচ্ছে, আবার তারা ন্যায্য দাম পাচ্ছে না। তাহলে ভাই আমার পেটে হচ্ছে ভাত নাই, সো আমার অবস্থা তো খারাপ হবে। এটা চিন্তা করেই হচ্ছে তারা কি করে, তারা হচ্ছে চাকমা বা কার্পাস বিদ্রোহ করে, এবং এটার নেতৃত্ব দেন হচ্ছে জোয়ান বক্স খা। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের পতাকা উত্তোলনের নেতা, মানে চাকমাদের মধ্যে নেতা। হ্যাঁ, এটা হচ্ছে জোয়ান বক্স খা। আমরা ছোটবেলা থেকে বাঁশের কেল্লা বিদ্রোহের কথা পড়ছি, আমাদের তিতুমির। হ্যাঁ, তাহলে তিতুমির হচ্ছে 1831 সালে নারিকেল বাড়িয়া থেকে বিদ্রোহ করেন। এটা হচ্ছে বারাসাত, বারাসাতে হচ্ছে নারিকেল বাড়িয়া এটা অবস্থিত। ওনার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। উনি বাঁশের কেল্লা নির্মাণ করেন। মানে আমাদের এখন হয়তো শুনতে হচ্ছে এগুলো অ্যাবসার্ড মনে হয়, অথবা মনে হয় যে হ্যাঁ, যে বাঁশের কেল্লা দিয়ে উনি বাঁশ দিয়ে এটা কি করছে, বাট এই ধরনের মুভমেন্ট গুলো কিন্তু পরবর্তীতে আসলে স্ফুলিঙ্গের এর মতো কাজ করে। কারণ আমি যদি আমার অবস্থান থেকে সিস্টেমের বিরুদ্ধে না দাঁড়াই তাহলে কিন্তু পরিবর্তনটা আসে না। তো এই তিতুমিরের মতো মানুষজন, জোয়ান বক্স খা, আমাদের মজনু শাহ, ভবানী পাঠক দেবী চৌধুরানী, ওনারা কিন্তু ওনাদের অবস্থান থেকে হচ্ছে প্রতিরোধটা শুরু করছিলেন। এবং এটা যে একটা চেইন রিয়াকশন, এই চেইন রিয়াকশনের ফলে কিন্তু ব্রিটিশরা আলটিমেটলি বাধ্য হয় চলে যেতে। তাহলে এটা 1831 সালে, এটা মনে রাখতে হবে, তিতুমির নারিকেল বাড়িয়া থেকে বিদ্রোহ করেন। তার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। তো উনি প্রতিরোধ গড়ে তুলছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে হচ্ছে মেজর এসকটের নেতৃত্বে ইংরেজ বাহিনী তার এই যে বাঁশের কেল্লা এটা ধ্বংস করে দেন 1831 সালে। ওই উনি হচ্ছে বেশি দিন প্রতিরোধ টিকায় রাখতে পারেন নাই। তো আমরা এখানে হচ্ছে তিতুমিরের নামটা মনে রাখবো। হ্যাঁ, প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী। আমাদের হচ্ছে আরেকটা আন্দোলন হয়েছিল যার নাম হচ্ছে ফরায়েজি আন্দোলন। হ্যাঁ, ফরায়েজি আন্দোলনের নেতা ছিলেন হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। এটা প্রথমে মাথায় মনে রাখতে হবে যে ফরায়েজি আন্দোলন, এটার নেতা কে ছিলেন, এটা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ ছিলেন। তো উনি হচ্ছে প্রথমে এটা শুরু করেছিলেন আসলে ধর্মীয় মুভমেন্ট হিসেবে। উনি ধর্মীয় গুরু টাইপের ছিলেন। মাদারীপুরে জন্মগ্রহণ করেছেন 1818 সালে হচ্ছে এটা শুরু হয়, এবং ফরিদপুর থেকে মূলত এটার কেন্দ্রভূমি ছিল। তো উনি হচ্ছে গিয়ে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে উনি চেষ্টা করছিলেন একটা আন্দোলন করার জন্য। কারণ এখানে যারা শাসন করছে তারা যেহেতু বিধর্মী, উনি বললেন যে ভারতবর্ষ তাহলে দারুল হাব বা বিধর্মীদের দেশ। হ্যাঁ, উনি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে আন্দোলনটা চাঙ্গা করার চেষ্টা করছিলেন। হ্যাঁ, সো এই কারণে হচ্ছে ওটাকে বলা হচ্ছে ফরাইজি আন্দোলন। এটা মূলত ফরজ কাজ থেকে আসছে ফরাইজি ব্যাপারটা। তো এটার আন্দোলনের নেতা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। তো উনি যখন মারা যায়, উনি মারা যাওয়ার পর হচ্ছে এই আন্দোলনের দায়িত্ব নেয় তার ছেলে দুদু মিয়া। এবং এই দুদু মিয়া ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক রূপ দেয়, অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনে এটা উনি কনভার্ট করেন। হ্যাঁ, একটা রাজনৈতিক উনি হচ্ছে রূপ দিয়েছিলেন। তাহলে এটা শুরুতে হয়েছিল ধর্মীয় আন্দোলন, পরবর্তীতে এটা উনি কনভার্ট করেন হচ্ছে রাজনৈতিক ভাবে। এবং উনার একটা বিখ্যাত উক্তি আছে, উনি বলেছিলেন যে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। কারণ তখন ব্রিটিশরা জমি থেকে খাজনা আদায় করতো, জমিদাররা খাজনা আদায় করতো। তো উনি বলেছিলেন যে আমাদের এই যে ল্যান্ড, হ্যাঁ, এটার মালিক তো আল্লাহ। তাহলে আমি যদি হচ্ছে এখান থেকে খাজনা আদায় করেন, আপনারা আমাদের থেকে ট্যাক্স নেন, আমরা উনাদের উপরওয়ালা হচ্ছে আমাদের ল্যান্ড দিছে, জমি দিছে, আমরা এখানে পরিশ্রম করে ফসল ফলাচ্ছি, বাট এটা থেকে ভাগ নেওয়া মানে হচ্ছে কি আপনি আল্লাহর আইনের বাইরে চলে যাচ্ছেন। তাহলে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। এটা বলেছিলেন কে? এটা বলেছিলেন দুদু মিয়া সাহেব। আমাদের দেশের যখন এই অবস্থা, ইংল্যান্ডে কিন্তু তখন শুরু হয়েছে শিল্প বিপ্লব। হ্যাঁ, অর্থাৎ আমাদের এখান থেকে জিনিসপত্র নিয়ে তারা তাদের ওখানে ব্যাপক পরিমাণে বিপ্লব করতেছে, তাদের ওদিকে ডেভেলপমেন্ট হচ্ছে। আবার তাদের যেহেতু বিভিন্ন কলোনি ছিল, তাদের বিভিন্ন দেশ দখল করে শাসন করতেছিল, তারা ওই দেশগুলো থেকে কিন্তু জিনিসপত্র নিয়ে ওখানে সাপ্লাই করতো। সো তাদের ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব চলে, অর্থাৎ কলকারখানা হচ্ছে গ্রো করা শুরু করে, তো এই কলকারখানাতে কাপড় উৎপাদনের সময় আমরা কাপড়ে যে নীল ব্যবহার করি না, নীল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট। আমরা জানি যে কাপড় ধোয়ার সময় আমরা নীল ব্যবহার করি। এখন এই নীলটা আসে থেকে, এই নীলটা কিন্তু একটা ফসল টাইপ। হ্যাঁ, এটা ফলন করতে হয়। তো তারা কি করলো, তারা হচ্ছে আমাদের দেশের যে কৃষকরা আছে এদেরকে নীল চাষে বাধ্য করে। এখন বাধ্য করা মানে কি, এটা তো হচ্ছে আমার খাদ্যশস্য না। তাহলে আমি একটা কৃষক, সে খাদ্যশস্য চাষ করে, চাষ করে হচ্ছে সে রাজস্ব দেয়, বাকি অংশ সে হচ্ছে বিক্রি করে, নিজের পরিবারের জন্য রাখে। এখন ওই ব্যক্তিকে যদি হচ্ছে আমি নীল চাষে বাধ্য করি, তাহলে সে খাদ্যশস্য উৎপাদন করতে পারতেছে না, তার খাদ্যের একটা অনিশ্চয়তা হচ্ছে।
আবার এটার প্রপার সে দামও পাচ্ছে না। আবার জমিরও কিন্তু উর্বরতাও নষ্ট হচ্ছে, কারণ সমস্ত জমিতে সবকিছু কিন্তু প্রপারলি চাষ করা যায় না। তো এই যখন পরিস্থিতি, ইংরেজরা যখন বাধ্য করতেছে তাদের যে তোমাদের ল্যান্ডের মধ্যে নীল চাষি করতে হবে, তো এটার এগেনস্টে কিন্তু প্রচুর আন্দোলন শুরু হয়, যেটা নীল বিদ্রোহ নামে খ্যাত। তো 1770 থেকে 1780 সালের মধ্যে বাংলায় নীল চাষ শুরু হয়। প্রায় 80 বছর ধরে হচ্ছে গিয়ে এটা কন্টিনিউশন হয়, মানে তারা নীল চাষ করে গেছে, বাট ওই যে দেওয়ালে পিঠ থেকে গেছে। এবং পিঠ থেকে যাওয়ার পর তাদের নীল বিদ্রোহ তুঙ্গে ওঠে 1860 সালে। এই সালটা গুরুত্বপূর্ণ। তাহলে নীল বিদ্রোহ কখন তুঙ্গে ওঠে? তারা 1860 সালে এটা তুঙ্গে ওঠে। এবং এখানে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন ওনার নাম হচ্ছে সর্দার বিশ্বনাথ। তো এই যখন অবস্থা, তাদের এত বিদ্রোহ দেখে ইংরেজ সরকার বলেন যে একটা নীল কমিশন গঠন করেন, এবং এই কমিশন ঘোষণা দেন যে নীল চাষ হচ্ছে ইচ্ছাধীন। আমার কোনো কৃষক যদি চায় সে নীল চাষ করতে, তাহলে সে করুক, সমস্যা নাই, কিন্তু বাধ্য করা যাবে না। হ্যাঁ, তাহলে নীল কমিশনের এই রায়ের ফলে কিন্তু নীল চাষটা অনেকখানি কমে আসে, এবং আলটিমেটলি 1862 সালে নীল বিদ্রোহের অবসান ঘটে। তাহলে নীল বিদ্রোহ তুঙ্গে উঠেছিল 1860 সালে। পরবর্তীতে ওই বছরেই নীল কমিশন গঠন করা হলে তারা বলে যে নীল চাষ ইচ্ছাধীন, যে চাইবে সে করবে, যে চাইবে না তাকে তুমি জোর করতে পারবে না। এবং এই যখন আশ্বাস এবং এটার যখন আসলে অ্যাপ্লিকেশন হয়, এই কারণে নীল বিদ্রোহের অবসান ঘটেছিল 1862 সালে। তো এই যারা নীল চাষী ছিল তাদেরকে বলা হতো নীলকর। এই নীলকরগুলো কিন্তু প্রচন্ড অত্যাচারী ছিল, এবং তাদের অত্যাচারের কাহিনী নিয়ে আমাদের যেসব লেখক আছে তারা বিভিন্ন সাহিত্য রচনা করছেন। কারণ একটা ঘটনা হচ্ছে আমি যদি জনগণের কাছে পৌঁছে দিতে চাই, এটার একটা বড় মাধ্যম কিন্তু আমার একটা গল্প লেখা, একটা গান লেখা, একটা নাটক লেখা। এটা শুধুমাত্র যে তখনকার জনগণের জন্য প্রযুক্ত, ব্যাপারটা এমন না। আমাদের ইতিহাস ধরে রাখার জন্য কিন্তু এই এভিডেন্স গুলো দরকার। হ্যাঁ, তো এই যে নীলকরদের অত্যাচারের কাহিনী, এটা নিয়ে কিন্তু একটা বড় নাটক রচিত হয়, এবং ওই নাটকটা কালোত্তীর্ণ বলা যায়, আমরা এখনো ওটা নিয়ে পড়ি। হ্যাঁ, এবং ওটা নিয়ে আমরা এখন আলোচনা করব, সেটা হচ্ছে নীল দর্পণ নাটক। তাহলে দীনবন্ধু মিত্রের হচ্ছে নাটক নীলকরদের অত্যাচার নিয়ে নীল দর্পণ। এটা প্রথম প্রকাশিত হয় ঢাকার বাংলা প্রেস থেকে। তো এই নাটকটা প্রকাশিত হয় বিভিন্ন জায়গায়, এবং এটা মঞ্চস্থ করা হয়েছিল। এবং মঞ্চস্থ করার সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, মানে যারা মঞ্চাভিনেতা ছিলেন তাদের অভিনয়টা এত রিয়েলিস্টিক ছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নাটকটা দেখে ঘৃণায়, ঘৃণায় হচ্ছে সে মঞ্চে জুতো ছুঁড়ে মারে। একটা মানুষের মানে অভিনয় কতটুকু রিয়েলিস্টিক হলে দর্শকের মনে ঘৃণার সঞ্চার হয়, ক্ষোভের সঞ্চার হয়। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা কি করেছিলেন? উনি জুতো ছেড়ে মেরেছিলেন। এবং আমাদের মাইকেল মধুসূদন দত্ত সাহেব, উনি আরেকটু অ্যাডভান্স কাজ করছেন। উনি চিন্তা করলেন হচ্ছে গিয়ে যে এটা শুধুমাত্র বাংলায় রচনা করলে হবে না, এটা একটা আরো বড় অডিয়েন্স পাওয়া দরকার। এই কারণে উনি কি করলেন, উনি এটাকে ইংরেজিতে অনুবাদ করলেন। তাহলে ইংরেজিতে অনুবাদ করলেন হচ্ছে ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে। এটা হচ্ছে ইংরেজি অনুবাদ নীল দর্পণ নাটকের, ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। আর হচ্ছে গিয়ে ওনার ছদ্মনাম ছিল এই নাটকটা লেখার সময় অ্যানেটিভ। কারণ উনি যদি নিজের নাম বড় করে দেয় মাইকেল মধুসূদন দত্ত, হ্যাঁ, ইন্ডিগো প্লেন্টিং মিরর, তাহলে তো আবার ব্রিটিশ গভর্নমেন্ট তাকে পেয়ে বসবে। এই কারণে উনি করলেন কি, নেটিভ ছদ্মনামে উনি হচ্ছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন। এবং অনুবাদটার নাম কি ছিল? অনুবাদটার নাম ছিল হচ্ছে গিয়ে ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। তো এই যখন অবস্থা, এবং বলেছিলাম হচ্ছে আমাদের এই যে আন্দোলনগুলো, এগুলো কিন্তু সংক্রামক, একজন থেকে একজনের মধ্যে ছড়াই। তো আমাদের এই যে অত্যাচার, আমাদের কৃষকরা আন্দোলন করছে, আমাদের ফকির সন্ন্যাসীরা আন্দোলন করছে, তিতুমিরা আন্দোলন করছে, এবং এটার ধারাবাহিকতায় আমাদের বাংলার যে যুবকরা তারাও কিন্তু বসে নাই, তারাও ভিতরে ভিতরে খুব ক্ষিপ্ত হয়ে আছে। এবং তারা দেখলো যে ইংরেজের বিরুদ্ধে আসলে ভালো কথা বলে কাজ নাই। আমি ইংরেজরা যদি আমার কথা না শুনে, তারা যদি আমাদের অত্যাচার করে, তাহলে ভাই আমাদেরও এক্সট্রিম হতে হবে, আমাদের হাতে অস্ত্র তুলে নিতে হবে। এবং এই চিন্তা ভাবনা থেকে, এবং তারা যখন দেখলো যে আমাদের এর আগে চলে আসা স্বদেশী আন্দোলন এগুলো ব্যর্থ হয়েছে, মানে ভালো কথায় চিড়ে ভিজে না, তারা হচ্ছে গিয়ে অস্ত্রের পথে পা বাড়াইছে। এভাবে গড়ে ওঠে আমাদের বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন। 1922 সালে এটা একদম এক্সট্রিম হয়ে যায়। তারা ওপেনলি লাল বাংলা বলে একটা প্রচারপত্র বিলি করে ব্রিটিশ পুলিশ হত্যার জন্য। মানে ওপেনলি বলে যে ব্রিটিশ পুলিশদের হত্যা করতে হবে, মানে একদম এক্সট্রিম লেভেলে চলে গেছে। হ্যাঁ, তাহলে এই যখন অবস্থা, এবং রিয়েলি ব্রিটিশ পুলিশদের উপর অ্যাটাক হচ্ছিল,
তো ইংরেজ সরকার মোটামুটি ভয় পেয়ে যায় এবং তারা 1924 সালে একটা বেঙ্গল অর্ডিন্যান্স জারি করে। মানে এটা একটা গেজেট টাইপ, যে এরকম বিপ্লবীদের হচ্ছে গিয়ে কেউ সহযোগিতা করতে পারবে না, ওদেরকে যেখানে দেখা হবে সেখানে গ্রেফতার করা হবে, এবং কারো যদি সন্ধানে থাকে তাহলে ধরাই দেন, এরকম একটা ব্যাপার। তো ব্যাপক হারে হচ্ছে কি বিপ্লবীদের গ্রেপ্তার করা শুরু হয়। তো বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলন এভাবে দেখা যায় কি বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের বাংলা থেকে তো শুরু হয়েছে এটা, মানে বাংলা থেকে শুরু হয়ে একদম পুরো ভারতবর্ষে কিন্তু এটা ছড়াই পড়ে। মানে বাংলা এসব ব্যাপারে সবসময় লিড দিছে বিপ্লবের ব্যাপারে। তো আমরা হচ্ছে শুরুতে একজন বিপ্লবীকে পড়বো, তার নাম হচ্ছে রাসবিহারী বসু। এটা একটু করে আমরা জানি, পুরো মুখস্থ করার প্রয়োজনে, উনি একজন বিপ্লবী নেতা, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক ছিলেন। তো উনি লর্ড হার্ডিঞ্জ এর উপর কিন্তু বোমা হামলার চেষ্টা করছিলেন, তবে উনি সফল হন নাই, পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করে। যাই হোক, উনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নজর এড়াতে সক্ষম হয় এবং দেশের বাইরে চলে যান, জাপানে চলে যান। এই বিপ্লবীরা এত মানে দূরদর্শী ছিল, তারা চিন্তা করছিল হচ্ছে যে আমি যদি ইংল্যান্ডের মতো শক্তিকে পরাজিত করতে চাই, আমার কিন্তু বাইরের হেল্প লাগবে, আমি একা পারবো না। আমার অস্ত্রশস্ত্র, ট্রেনিং, কূটনৈতিক সাপোর্ট সবকিছু লাগবে। এই কারণে উনি চিন্তা করছিলেন হচ্ছে বাইরের সঙ্গে, বাইরের দেশের সঙ্গে যদি রিলেশন বিল্ড আপ করা যায়, হ্যাঁ, ওই তৎপরতায় উনি হচ্ছে গিয়ে জাপানে পালাই যায় এবং জাপানি যে কর্তৃপক্ষ আছে এদেরকে কনভিন্স করার চেষ্টা করে, হ্যাঁ। এবং এটা কিন্তু আলটিমেটলি কাজে দেয়। আমরা দেখতে পাই যে জাপানি কর্তৃপক্ষ ভারতীয় যারা জাতীয়তাবাদ দিয়ে আছে ওদের পাশে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে এটা সক্রিয় সমর্থন যোগায়। এবং আরেক অবিসংবাদিত নেতা আমাদের বাংলার সুভাষচন্দ্র বসু, আমরা দেখতে পাই যে এই সুভাষচন্দ্র বসুও কিন্তু আমাদের আজ জাপান থেকে হচ্ছে সে অনেক সাপোর্ট আনছিল। তাহলে রাসবিহারী বসু, জাস্ট ওনার সঙ্গে একটু জানলাম, উনি জাপানের সঙ্গে একটা রিলেশন মেনটেনের চেষ্টা করছে। আমাদের আরেক বিপ্লবী ছিল, তার নাম হচ্ছে বাঘা যতীন। উনি হচ্ছে গিয়ে, ওনার প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ঝিনাইদহ জেলার অধিবাসী। তবে কেন উনাকে বাঘা বলা হতো, কারণ জনশ্রুতি আছে উনি নাকি খালি হাতে বাঘ হত্যা করছিলেন। হ্যাঁ, তাহলে ওখান থেকে হচ্ছে বাঘা যতীন হয়ে গেছে, মানে খালি হাতে বাঘ শিকার, এটা তো চারটিখানি কথা না। একটা মানুষ কতটুক শক্তিশালী হলে এটা করতে পারে। তাহলে উনি খালি হাতে বাঘ হত্যা করেন বলছিলেন, হচ্ছে উনাকে বাঘা যতীন নামে আখ্যায়িত করা হয়। তো উনিও কিন্তু হচ্ছে গিয়ে রিলেশন বিল্ড করছে কাদের সাথে, জার্মানির সঙ্গে, হ্যাঁ। তাহলে এর আগে আমরা দেখলাম রাসবিহারী বসু জাপানের সঙ্গে রিলেশন বিল্ড করছে, আর বাঘাযতীন সাহেব হচ্ছে উনি জার্মানির সঙ্গে রিলেশন বিল্ড আপ করছে এবং উনি গঠন করেন হচ্ছে জার্মান প্লট, জার্মান প্লট গঠন করেন। তাহলে আমরা বাংলার বিপ্লবীদের নাম শুনছি, এবার আসবো হচ্ছে আমাদের, একটু যেহেতু বাংলার কথা বলছি আমরা, আমাদের বীর চট্টলা, আমার এলাকায় কেন মিস দিব। তাহলে বীর চট্টলার কথা যখন আমরা বলি, এখানে অবিসংবাদিতভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অকুতোভয় নায়ক মাস্টারদা সূর্য সেনের কথা আসে, সূর্যকুমার সেন। তাহলে উনি কিন্তু বাই প্রফেশন টিচার ছিলেন, এই কারণে ওনাকে সবাই ডাকতো মাস্টারদা নামে। বাট টিচারের আড়ালে উনি ভয়ানক লেভেলের দেশপ্রেমিক, এবং উনি বিলিভ করতেন যে সশস্ত্র আন্দোলন ছাড়া আসলে স্বাধীনতা সংগ্রাম এগুলো সম্ভব না। উনি গঠন করেছিলেন চট্টগ্রাম বিপ্লবী বাহিনী, যেটার পরবর্তীতে নাম হয় চিটাগং রিপাবলিকান আর্মি। এবং উনি একটা দুর্ধর্ষ কাজ করেছিলেন, উনি চট্টগ্রামের দুইটা সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করেন 1930 সালে। মানে এটা কিন্তু তখনকার দিনে এত সহজ ব্যাপার না, কারণ ব্রিটিশরা সারাক্ষণ আশপাশে চোখ রাখছে, তাদের চোখ এড়াই, তাদের গার্ড এড়াই দুইটা অস্ত্রাগার লুণ্ঠন করা এবং বিপুল পরিমাণে অস্ত্রের মজুদ তাদের হাতে চলে যাওয়া, যেটা কিন্তু খুব ডেঞ্জারাস। এবং এই অস্ত্রটা লুঠের পর তারা কিন্তু মোটামুটি ব্রিটিশ যারা ছিল তাদেরকে ভালোই নাস্তানাবুদ করছেন, হ্যাঁ। তো এটার পর একদম মানে মাস্টারদা সূর্য সেনকে ব্রিটিশ বাহিনী খুব গরু খোঁজা শুরু করে, একদম চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে। পরবর্তীতে ওনাকে গ্রেফতার করে তারা সক্ষম হন এবং 1934 সালের 12ই জানুয়ারি উনাকে ফাঁসি দিয়ে তার মৃতদেহ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়। মানে উনি এত শক্তিশালী নেতা ছিলেন, ওরা ভয় পাইছিল তার মৃতদেহ যদি হ্যান্ড ওভার করা হয়, তার মৃতদেহ নিয়ে যে আন্দোলনটা শুরু হবে, এই আন্দোলনটা দমানোর সাধ্য ব্রিটিশদের নাই। এই চিন্তা থেকেই তারা চিন্তা করলো যে ভাই, এটা হ্যান্ড ওভারও করার দরকার নাই, আমরা মৃতদেহটা পাথর দিয়ে বেঁধে আমরা বঙ্গোপসাগরে ভাসাই দিই, ডুবাই দিই। তাহলে এভাবে তারা এটা ভাসায় দেয়। তাহলে মাস্টারদা সূর্য সেনের বাহিনীর নাম কি, চট্টগ্রাম বিপ্লবী বাহিনী। উনি 1930 সালে হচ্ছে অস্ত্রাগার লুণ্ঠন করেন এবং তাকে ফাঁসি দেওয়া হয় 1934 সালে, এরপর বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হয়। মাস্টারদার কথা আসলে তার ছাত্রীর কথা আসে, বীর কন্যা, অগ্নিকন্যা। অগ্নিকন্যা হচ্ছে প্রীতিলতা, প্রীতিলতা ওয়াদ্দেদার্স। অগ্নিকন্যা আমরা বলি, বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার্স।
প্রচন্ড মেধাবী ছাত্রী, একদম স্ট্যান্ড স্ট্যান্ড করা, বোর্ডে পেস করা, বাট তার হচ্ছে গিয়ে ইমোশন ছিল তুঙ্গে, মানে দেশের প্রতি সেবা করার। হ্যাঁ, তো উনি আরেক বিপ্লবী লীলানাগ, ওনার একটা দীপালি সংঘ ছিল, ওটার শ্রী সংঘের সদস্য ছিলেন। মানে এগুলো বিপ্লবীদের বিভিন্ন সংগঠনের নাম আর কি, মানে ওদের গ্রুপ দীপালি সংঘের অন্তর্ভুক্ত শ্রী সংঘের সদস্য ছিলেন। তো 1932 সালে মাস্টার দা প্রীতিলতা এবং কল্পনা দত্ত, আরেক বিপ্লবী, তাদেরকে বলেন যে তোমরা চট্টগ্রাম পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবটা আক্রমণ করবা। কারণ পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের মধ্যে এটা লেখা থাকতো যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। হ্যাঁ, তাহলে ভারতের বুকে বসে তারা সবকিছু করছে, আবার ভারতীয়দের অ্যালাউ করছে না, আবার লিখে রাখছে ডগস এন্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। হ্যাঁ, এই চিন্তা ভাবনা থেকে তাদের মাথায় আসে যে না, পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবটা অ্যাটাক করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওটা অ্যাটাক করতে গিয়ে হচ্ছে তারা ধরা পড়ে যায়, এবং সে যখন বুঝতে পারে যে সে ধরা পড়বে এবং তার পালানোর কোনো ওয়ে নাই, সে হচ্ছে বিষ পানে আত্মহত্যা করে। এবং বিপ্লবীদের একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল হচ্ছে, ওরা কিন্তু সাথে সবসময় বিষ ক্যারি করতো, সায়ানাইড মুখের মধ্যে নিয়ে রাখতো, সাথে তাদের বন্দুক থাকতো। মানে তারা কোনো কারণে যদি ধরা পড়ে যায় অথবা সম্ভাবনা তৈরি হয় ধরা খাবার, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তারা সুইসাইড করতো। কেন সুইসাইড করতো? কারণ তাদেরকে যাতে পরবর্তীতে অত্যাচার না করে ইনফরমেশন বের না করা যায়, যদি চাপের মুখে তারা বলে দেয়। মানে কতটুকু দেশপ্রেম! এমন হতে পারতো যে হয়তো ব্রিটিশরা তাকে ফাঁসি দিবে না, তাকে অত্যাচার করে তার থেকে ইনফরমেশন তাকে ছেড়েও দিতে পারতো, বাট তারা হচ্ছে মৃত্যুকে শ্রেয় মনে করতো, যে আমি ব্রিটিশদের হাতে কেন ধরা খাবো। হ্যাঁ, তাহলে এই প্রীতিলতা ওয়াদ্দেদার ওনার মুখে রাখা যে সায়ানাইড, এটা হচ্ছে গিয়ে একদম দাঁতের কামড়ে চিপ দেয়, এবং ওখানে হচ্ছে উনি আত্মহত্যা করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বকনিষ্ঠ নারী বিপ্লবী ছিল সুনীতি চৌধুরী। এর আগে আমরা সর্বকনিষ্ঠ বিপ্লবী দেখছিলাম হচ্ছে ক্ষুদিরাম বসুকে, আর মেয়েদের মধ্যে হচ্ছে সর্বকনিষ্ঠ নারী বিপ্লবীর নাম হচ্ছে সুনীতি চৌধুরী। তো চট্টগ্রামের বিপ্লবীদের পাশাপাশি, এগুলো মুখস্থ করার ইয়ে নাই, যা সিকোয়েন্স টানার জন্য বলছি, এগুলো বোর্ড বই থেকে নেওয়া, যে চট্টগ্রামের বিপ্লবীদের পাশাপাশি কলকাতায় যুগান্তর দল যথেষ্ট সক্রিয় ছিল। মনে আছে আমাদের বিভিন্ন সমিতি গড়ে উঠছিল না? কলকাতায় ছিল যুগান্তর দল। 1930 সালে ডালহৌসি স্কোয়ারে চার্লস টেগার্টকে হত্যার প্রচেষ্টা ব্যর্থ হয়। তারা চেষ্টা করছে বিভিন্ন বড় বড় ব্রিটিশ অফিসিয়াল আছে এদেরকে যাতে হত্যা করা যায়। ওই বছর ডিসেম্বর এক অভিযানে কলকাতা রাইটার্স বিল্ডিং এ কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসন নিহত হন। এর আগে বিনয় বসুর হাতে নিহত হন অত্যাচারী পুলিশ অফিসার লোমেন। এই বিপ্লবী অভিযানের সঙ্গে জড়িত বিনয় ও বাদল আত্মহত্যা করেন এবং দীনেশের ফাঁসি হয়। ওই বছরই বাংলার গভর্নর জ্যাকসনকে হত্যার প্রচেষ্টা ব্যর্থ হয়। এই প্রচেষ্টার সঙ্গে বীণা দাসের জড়িত, বীণা দাসের যাবজ্জীবন কারাদণ্ড হয়। 1931 থেকে 1933 সাল পর্যন্ত সময়ের মধ্যে মেদিনীপুরে পরপর 3 জন ইংরেজ ম্যাজিস্ট্রেট বিপ্লবীদের হাতে নিহত হয়। তাহলে তারা সশস্ত্র আন্দোলনে চলে গেছে। টার্গেট কি? যে ব্রিটিশ যারা আছে, যারা অফিসিয়াল আছে, তাদেরকে হত্যা করতে হবে। কারণ ওরা যদি অ্যাটলিস্ট ভয় পায়, তখন তারা নির্যাতন করতে ভাববে, তারা চিন্তা করবে হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা, তারা দেশ থেকে পালাবে। এটা ছিল তাদের মূল টার্গেট। তবে দুর্ভাগ্যজনকভাবে একটা যেটা হয়, যে ওদের যদিও আন্দোলনটা হচ্ছিল, কিন্তু এটা মোটা দাগে সফল হয় নাই। এটা কিন্তু সাধারণ জনগণ এটাতে পার্টিসিপেট করে নাই। এখন কেন করে নাই, কেন ব্যর্থ হয়েছে? এটা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা ছিল গণবিচ্ছিন্ন। এই আন্দোলনগুলো পরিচালিত হচ্ছে গুপ্ত সমিতিগুলোর দ্বারা। তারা এটা কিন্তু তারা ওপেন ছিল না, যে কারা বিপ্লবী, তাদের যে সংগঠনগুলা, তারা দেখা যেত কি গোপনে মিটিং করতেছে, রাতের বেলা মিট করতেছে, এমন জায়গায় মিটিং করতেছে যেখানে কেউ নাই। কারণ তারা চিন্তা করতে হচ্ছে যদি ইনফরমেশন গুলো ছড়ায় যায়, তাহলে তো তারা ধরা খাবে, তাদের প্ল্যানিং গুলো ভেস্তে যাবে। এই কারণে তারা গোপনীয়তা মেনটেন করতো। বাট তাদের এই গোপনীয়তা মেনটেন করার কারণে সাধারণ জনগণও হচ্ছে আলটিমেটলি এটা জানতো না। তারা বরঞ্চ ভাবতো যে এই যে বোমাবাজি, এই যে সশস্ত্র আক্রমণ হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, এগুলো হয়তো গুন্ডারা করছে, তাদের উদ্দেশ্য হয়তো ভিন্ন। বাট তারা যে দেশকে স্বাধীন করার জন্য এটা করতেছে, এই বার্তাটা তাদের কাছে ক্লিয়ারলি যায় নাই। ফলে সাধারণ মানুষ এদের থেকে অনেকখানি দূরে ছিল। এবং এটার কারণে কিন্তু একদম মানে গণমানুষের যে ইনভলভমেন্টটা, এটা হচ্ছে ডিরেক্ট পায় নাই। যেমন 1971 সালে আমরা কি দেখতে পাই, আমাদের সাধারণ মানুষরা সংগ্রামে ঝাঁপায় পড়ছে। বাট এরকম শুরুর দিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে সশস্ত্র হয়েছিল, এখানে কিন্তু গণমানুষের পার্টিসিপেশনটা কম ছিল। এটা ছিল এটা ব্যর্থ হওয়ার অন্যতম একটা কারণ। হ্যাঁ, তো যাই হোক, আমাদের আন্দোলন চলছে। এখন আমরা একটু যদি পিছনের দিকে তাকাই, আমরা যদি হচ্ছে 1919 সালের দিকে তাকাই, হ্যাঁ,
1919 সাল, ওই টাইমলাইনটার মধ্যে আমাদের হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ। এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় একটা ব্যাপার ঘটছিল, সেটা হচ্ছে যারা পরাজিত রাষ্ট্র যেগুলো ছিল, পরাজিত দেশ যেগুলো ছিল, যারা জয়লাভ করছে তারা এই পরাজিত দেশগুলোকে ইচ্ছা মতো ভাগ করে নিচ্ছিল। মানে আমি যেহেতু হেরে গেছি, তোমার দেশ হেরে গেছে, তাহলে তোমার দেশকে হচ্ছে গিয়ে আমি ভাগ করে নিব। হ্যাঁ, এখন প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু তুরস্ক তুরস্ক কিন্তু পরাজিত দেশের দলে ছিল। এবং ওই সময় একটা চুক্তি ছিল, সেভার্স চুক্তি। এই সেভার্স চুক্তির ফলে যেটা হয়েছে যে তুরস্ককে ইউরোপের যে শক্তিধর রাষ্ট্রগুলো আছে এরা বিভিন্ন ভাগে ভাগ বাটোয়ারা করে নিচ্ছিল। এখন ওই সময় তুরস্কের পজিশন চিন্তা করেন। তুরস্ক কিন্তু ওই সময় কি, তারা খলিফার এলাকা। হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে ওই সময় অভিভাবক পুরো মুসলিম উম্মার। তো যখন এই ভাগ বাটোয়ারা হয় তখন ইসলামের যে পবিত্র জায়গাগুলো আছে তুরস্কের মধ্যে, এটাও কিন্তু ভাগ বাটোয়ারা হওয়ার একটা আশঙ্কা দেখা দেয়। খলিফার অভিভাবকত্ব নিয়ে একটা আশঙ্কা সৃষ্টি হয় সবার মনে। এবং এই কারণে পুরো বিশ্বব্যাপী তখন একটা খিলাফত রক্ষার একটা আন্দোলন গড়ে ওঠে, যেটাকে বলা হয় খিলাফত আন্দোলন। এবং ভারতীয় উপমহাদেশ এটাও এটার থেকে ব্যতিক্রম ছিল না। তাহলে আমাদের এখানে হচ্ছে খিলাফত আন্দোলন গড়ে ওঠে 1919 সালে। 1919 সালের সেপ্টেম্বর মাসে খিলাফত আন্দোলনটা শুরু হয় 1919 সালে। এবং এখানে নেতৃত্ব দিয়েছিল মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ আলী, ওনাদের মতো প্রমুখ নেতারা। মাওলানা আবুল কালাম আজাদ এবং মাওলানা মোহাম্মদ আলীর নেতৃত্বে আমাদের এখানে খিলাফত আন্দোলনটা গড়ে ওঠে। এবং খিলাফত আন্দোলন কিন্তু হচ্ছে ভারতের যে মুসলমান যারা আছে তাদের মধ্যে কিন্তু একতার জন্ম দিছিল। এবং তারা রাজনৈতিকভাবেও কিন্তু অনেকখানি সচেতন হয়। এটা হচ্ছে খিলাফত আন্দোলন। তো সাল 1919-এ আমাদের ব্রিটিশ সরকার হচ্ছে আরেকটা জাউর আইন পাশ করছিল। জাউর আইন কি, যেটাকে বলা হচ্ছে রাওলাট আইন বা কালো আইন, 1919 সালে। এখানে বলা হয়েছিল যে সরকার বিরোধী কোনো প্রচারণা করা যাবে না। হ্যাঁ, বিনা পরোয়ানায় তারা চাইলে কাউকে গ্রেফতার করতে পারবে, কোনো কিছু লাগবে না, ডকুমেন্ট লাগবে না, ওয়ারেন্ট লাগবে না। তারা চাইলে বাড়ি তল্লাশি করতে পারবে, কাউকে যদি সন্দেহ হয় তাকে গ্রেফতার করতে পারবে। সংবাদপত্রের কণ্ঠরোধ, হ্যাঁ, যে পেপার পত্রিকা, কোনো বাকস্বাধীনতা নাই। কাউকে যদি গ্রেফতার করা হয় তাকে ছাড়ার জন্য অর্থদণ্ড দিতে হবে। এবং বিচার যদি প্রপারলি না হয় তাহলে আপিলও করা যাবে না, এটাও নিষেধ। তাহলে ভাই সবগুলো তো নিষেধ, তাহলে আমি বাঁচবো কেমনে? আমাকে ইচ্ছা মতো তো তুমি ধরে বাইন্ধা যে কোনো গ্যাঞ্জামে ফেলে দিতে পারবা। এটাকে বলা হচ্ছে রাওলাট আইন বা কালো আইন। এটা 1919 সালে পাশ হয়। তো এই রাওলাট আইনের প্রতিবাদে ভারতের জালিয়ানওয়ালাবাগ নামে একটা জায়গা আছে, এটা হচ্ছে পাঞ্জাবে। ওই পাঞ্জাবে কিছু মানুষজন একত্র হয়েছিল এটার প্রতিবাদে। এবং ওখানে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটে যায়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এটা 1919 সালে ঘটে। তাহলে 1919 সালে কিন্তু অনেক কিছুই ঘটতেছে। এখানে খিলাফত আন্দোলন হয়েছে, এখানে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছে, এখানে হচ্ছে গিয়ে রাওলাট আইন বা কালো আইন পাস হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা যারা আছি তারা কিন্তু গল্পের মতো করে শুনি এগুলো, একটু ডিটেল পড়াচ্ছি কি জন্য, যাতে মনে থাকে। এবং ডিটেল যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসে এবং রিটেনেও হচ্ছে এই কনসেপ্ট গুলো কাজে দিবে, কারণ কি ডিটেল পড়া। সো আমরা প্যানিক না হয়ে হচ্ছে গল্পের মতো করে মাথায় রাখবো। আমি কিছুক্ষণ পর রিভিশনে যাবো, ডোন্ট ওরি। তখন হচ্ছে আমরা আবার দেখবো যে আরো ভালো করে আমরা মনে রাখতে পারতেছি। তাহলে এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তাহলে এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ নামে জায়গা হয়েছিল, এটা পাঞ্জাবের অমৃতসরে। এখানে হচ্ছে প্রায় 10,000-এর বেশি মানুষজন একত্র হয়েছিল। এবং ব্যাপারটা এমন না যে ওখানে তারা বিশালভাবে তারা আন্দোলন করে ফেলতেছে, ব্যাপারটা এরকম না। এটা কিন্তু মোটামুটি নির্বিষ একটা ব্যাপার ছিল, তাদের একটা গণজমায়েত টাইপের। বাট ওই সময় হচ্ছে পাঞ্জাবের অমৃতসরের যে জালিয়ানওয়ালাবাগ, ওখানে দায়িত্ব ছিল হচ্ছে জেনারেল ডায়ার। এই জেনারেল ডায়ার প্রচন্ড ভাবে ভারতীয় বিদ্বেষে ছিল। সে কোনোভাবেই হচ্ছে গিয়ে ভারতীয়দের নির্যাতন করার সুযোগ মিস করতো না জেনারেল ডায়ার। উনি যখন দেখলো যে এখানে মাস গ্যাদারিং এবং এখানে কিন্তু বেশিরভাগ ছিল হচ্ছে নারী এবং শিশু, উনি এই সুযোগটা মিস করলো না। এটা কিন্তু একটা বড় চত্বর টাইপের, হ্যাঁ, এরকম বড় একটা জায়গা। হ্যাঁ, এবং এখানে হচ্ছে গেট আছে। সে কি করলো, তার বাহিনী নিয়ে এখানের মধ্যে ঢুকলো, ঢুকে গেট বন্ধ করে দিল এবং বলল ওপেন ফায়ার। এবং এখানে প্রত্যেকটা মানুষকে পাখির মতো গুলি করে মারা হয়। মানুষজন দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করে, বাট ওখানেও তাদের গুলি করে মারা হয়। তারা এনশিওর করছে যাতে সবাই এখানে মারা যায়। এত নৃশংস একটা হত্যাকাণ্ড ছিল। তো এই হত্যাকাণ্ডটা কিন্তু চারিদিকে ব্যাপক পরিমাণে হচ্ছে মানে আন্দোলনের সঞ্চার করে, মানুষের মনে প্রচন্ডভাবে নাড়া দেয়। ব্রিটিশ সরকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা উপাধি দিছিল, নাইট উপাধি। এটা খুব প্রেস্টিজিয়াস উপাধি। উনি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে উনি হচ্ছে গিয়ে এই নাইট উপাধিটা পরিত্যাগ করছিলেন। তাহলে মেজর জেনারেল ডায়ারের নির্দেশে হচ্ছে এটা হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে। এবং নাইট উপাধি পরিত্যাগ করানো হচ্ছে রবীন্দ্রনাথ
ঠাকুর 1919 সালে। তাহলে এই যে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা এত বড় লেভেলে হয়ে গেল, এটার বিরুদ্ধে হচ্ছে আমাদের কংগ্রেসের কি প্রতিক্রিয়া? আমাদের 1885 সালে কংগ্রেস গঠন হয়েছিল, তাদের কি প্রতিক্রিয়া? তাদের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধী, উনার কি মতামত? উনাকে তো আমরা এখনো দেখি নাই। এখন হচ্ছে মহাত্মা গান্ধী সামনে আসলো, উনি নিয়ে আসলো হচ্ছে সত্যাগ্রহ আন্দোলন। তো মহাত্মা গান্ধী হচ্ছে উনি আবার একটু আইডিয়ালিস্টিক মানুষ। উনি বলেন যে এক থাপ্পড় দিলে আরেক গাল বাড়িয়ে দাও, হ্যাঁ। মানে উনার থিওরি হচ্ছে গিয়ে যে কোনো আন্দোলন সশস্ত্র করা যাবে না, অস্ত্র তুলে নেওয়া যাবে না, সত্য এবং অহিংসার কথা বলতে হবে, এবং এটার বেসিসে যে সংগ্রাম হয় এটা হচ্ছে সত্যাগ্রহ। এবং উনি বলেন যে তুমি যদি সত্যাগ্রহ আন্দোলন করো, কোনো আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করো, বাট এটা অহিংস উপায়ে, সেক্ষেত্রে হচ্ছে অত্যাচারী হৃদয়ে হচ্ছে গিয়ে তোমার পরিবর্তন ঘটবে। এটা তার ব্যাপার ছিল। এবং উনি কিন্তু দক্ষিণ আফ্রিকায় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ওখানে এই আন্দোলনটা করে উনি সফলতা পাইছিলেন, এবং উনি মনে করছিলেন যে এখানেও এটা কাজ করবে সত্যাগ্রহটা। তো যাই হোক, উনি হচ্ছে এই যে রাওলাট অ্যাক্ট অথবা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটাকে কেন্দ্র করে হচ্ছে উনি ওনার যে সত্যাগ্রহ আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন, এটা হচ্ছে জোরদার করা শুরু করে। তো উনি কি করেন, উনি হচ্ছে চিন্তা করলেন হচ্ছে যে ওই সময় 1919 সাল, এদিকে তারা আন্দোলন করতেছে, আবার ওদিকে মুসলিমদের খিলাফত মুভমেন্ট চলতেছে। এখন দুইটা শক্তিকে যদি এক করা যায়, আমরা যদি হিন্দু মুসলিম একসাথে চলে আসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে বৃহত্তর যে ঐক্য, এটা রক্ষা করা সম্ভব হবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিও রক্ষা করতে পারবো, আবার ব্রিটিশদেরও তাড়াতে পারবো। এই চিন্তা ভাবনা থেকে হচ্ছে উনি কি করেন, খিলাফত আন্দোলনকে সমর্থন করেন। এবং খিলাফত যারা কমিটি আছে তারাও একসাথে যুক্ত হয়ে তারা যৌথ একটা আন্দোলন শুরু করেন, একাত্মতা ঘোষণা করেন, এবং হিন্দু মুসলিম মিলে হচ্ছে একটা সম্মিলিত ফ্রন্ট গড়ে তোলা হয়। এবং একসাথে চলে হচ্ছে 1920 থেকে 22 সাল পর্যন্ত অসহযোগ আন্দোলন, হ্যাঁ, 2 বছর, 20, 21, 22, এটা এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চলে। এখন যেটা ঝামেলা হয় যে গান্ধী তো ছিল কি অহিংস নীতিতে বিশ্বাসী, বাট ভাই জনগণ হচ্ছে কি অহিংস থাকতে পারবে? এত মানুষকে, 10,000-এর বেশি মানুষজনকে মেরে ফেলছে, তো জনগণ তো খেপা। জনগণ করলো কি, তারা একটা জেলখানাতে আগুন ধরায় দিল, এবং ওই জেলখানায় অনেক পুলিশ পুড়ে মারা গেল। এবং গান্ধী যখন দেখলো যে তার এই আন্দোলনটা, এটা অহিংস নাই, এটা সহিংস হয়ে যাচ্ছে, উনি হচ্ছে আন্দোলনটা প্রত্যাহার করে দেয় 1922 সালে। এই কারণে বলা হয়েছে 1922 সালে পর্যন্ত চলছিল। তো 1922 সালে উনি যখন আন্দোলনটা প্রত্যাহার করে নেয়, কংগ্রেসের মধ্যে কিন্তু অনেকের হচ্ছে মতবিরোধ দেখা দেয় তার সাথে, কারণ তার পন্থার সাথে ম্যাচ করতেছিল না। অনেকে চিন্তা করতেছিল যে ভাই খালি ভালো কথা বলে কি সম্ভব, আমাদের তো কিছু এক্সট্রিম স্টেপ ওদের এগেনস্টে নিতে হবে, না হলে তো পসিবল না আমাদের ভারতটা টিকায় রাখা। হ্যাঁ, এই কারণে হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে এটা নিয়ে মতবিরোধ দেখা দেয়। চিত্তরঞ্জন দাস, একজন সিআর দাস নামে পরিচিত, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বেশ বড় নেতা, বাঙালি নেতা, উনি বের হয়ে আসেন, এবং দেখা যায় কি উনারা একটা পার্টি গঠন করেন কংগ্রেসের এক অংশ ভেঙে, যারা হচ্ছে স্বরাজ পার্টি। এবং এই স্বরাজ পার্টি ওদের ব্যাপার যেটা ছিল যে তারা অসহযোগ আন্দোলন এটা বজায় রাখবে ধারাটা, কোনো আন্দোলন প্রত্যাহার নাই, কারণ তারা বিলিভ করতে হচ্ছে যে আন্দোলনটা চলমান থাকতে হবে, এটা প্রত্যাহার করলে হবে না। এবং এই দলটা গঠন করার পর কিন্তু বাংলার অনেক বিপ্লবী, সুভাষচন্দ্র বসু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হ্যাঁ, এরা সবাই কিন্তু স্বরাজ পার্টিতে যোগদান করেন। অর্থাৎ তারা এটাতে মানে বিলিভ করছিলেন, তারা বিশ্বাস করতো যে শুধুমাত্র আমি অহিংস দিয়ে হবে না, আমাকে হচ্ছে আন্দোলনটা একদম অ্যাক্টিভলি চালাই যেতে হবে। এটা ছিল স্বরাজ পার্টি। তাহলে স্বরাজ পার্টির অবতারণা কেন করলাম, কারণ 1922 সালে যখন স্বরাজ পার্টি উনি ফর্ম করলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একটা জিনিস ফিল করলেন। উনি ফিল করছিলেন হচ্ছে যে বঙ্গভঙ্গের সময় হিন্দু মুসলিমের মধ্যে যে ঐক্যের ঘাটতি দেখা দিচ্ছিল, এখন তাদেরকে যদি এক করা না যায়, তাহলে কিন্তু বৃহৎ গোল সাধিত হবে না, বৃহৎ লক্ষ্য পূরণ হবে না। কারণ ব্রিটিশরা চাইতোই হচ্ছে ডিভাইড এন্ড রুল। আমি যদি দুই ধর্মের মানুষের মধ্যে গ্যাঞ্জাম লাগায় রাখতে পারি, তাহলে আমার জন্য রুল করতে সুবিধা। এই জিনিসটা হচ্ছে গিয়ে উনি ফিল করছিলেন। এবং এটা ফিল করে উনি একটা থিওরি নিয়ে আসেন, একটা চুক্তি নিয়ে আসেন, যেটা সিআর দাস ফর্মুলা নামেও পরিচিত ছিল, যেটাকে মূলত বলা হয় বেঙ্গল প্যাক্ট, 1923। এবং এটা স্বরাজ পার্টি এবং মুসলমানদের একাংশ এদের মধ্যে স্বাক্ষরিত হয়। হ্যাঁ, তো বেঙ্গল প্যাক্টের মধ্যে মূলত আসলে ব্যাপারটা এরকম ছিল যে যেখানে যে সংখ্যালঘু, হ্যাঁ, তাকে হচ্ছে গিয়ে ওখানে প্রায়োরিটাইজ করতে হবে। মানে তুমি একটা সুবিধা একটা জায়গায় তুমি কম পাচ্ছ, তোমাকে আমি একটু এক্সট্রা ফেসিলিটি দেবো, এটাতে কোনো সমস্যা তো নাই। হ্যাঁ, তোমার ওখানে মানুষজন বেশি, তোমার প্রতিনিধি নির্বাচন করি আমি, আমার যারা পিছিয়ে পড়া মুসলমান ভাই আছে এদের জন্য আমি একটু এক্সট্রা চাকরির ব্যবস্থা করি, তাদেরকে কিছু কোটা সুবিধা দিই,
অর্থাৎ আমার যারা পিছিয়ে আছে ওদেরকে আমি মেইন স্ট্রিমে আনবো। এটা ছিল ওনার স্বপ্ন, বেঙ্গল প্যাক্ট। এবং উনি একজন ট্রু লিডার ছিলেন, যিনি আসলেই হচ্ছে গিয়ে এটা ফিল করতে পারছেন। সো ওনার কিন্তু যেটা উপাধি ছিল, উপাধি ছিল হচ্ছে দেশবন্ধু। এখানে শুধু বন্ধুটা রয়ে গেছে, এখানে দেশবন্ধু হবে। হ্যাঁ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তবে যেটা হয় যে আমাদের আসলে এখানে ভালো জিনিস টিকে না, বেঙ্গল প্যাক্টও টিকে নাই, বেঙ্গল প্যাক্টও ভেঙে গেছে। তবে যেটা ভালো হয়েছিল যে এটা কিছু সময়ের জন্য মোটামুটি সাম্প্রদায়িক সম্প্রীতি এটা ছিল। আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কিন্তু কলকাতার ডেপুটি মেয়র নির্বাচিত হয়, হ্যাঁ, এটার ফলে। তাহলে প্রশ্ন আসতে পারে যে কলকাতার ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছিলেন আমাদের কোন নেতা? তাহলে উত্তর হবে হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এবং মুসলমানরা কিন্তু সিটি কর্পোরেশনের চাকরি পায়। হ্যাঁ, তো ঝামেলা যেটা হচ্ছে যে ওই যে মানে যারা এক্সট্রিম মানুষজন তারা এটা ভালোভাবে দেখে না। তো কংগ্রেসের হচ্ছে যারা মানুষজন ছিল ওই সময় মেইন দলে, এবং স্বরাজ দলের যারা বিরোধী ছিল তারা এটা ভালোভাবে দেখে নাই। এবং মুসলমানদের এগেন্স্ট থেকেও কিছু ধরনের প্রতিবাদ আসতেছিল। তো সবকিছু মিলে আলটিমেটলি এই বেঙ্গল প্যাক্ট যেটা, এটা হচ্ছে টিকে নাই। হ্যাঁ, তাহলে বেঙ্গল প্যাক্টের সমাপ্তি হয়েছে এখানেই। তো আমরা এর আগে তো দেখছিলাম হচ্ছে আমাদের গান্ধী সাহেব হচ্ছে উনি অসহযোগ আন্দোলনকে উনি স্টপ করে দিয়েছিলেন, এরপর আমাদের বেঙ্গল প্যাক্ট সামনে নিয়ে গেছে। আমাদের গান্ধী সাহেব হচ্ছে আরেকটা আন্দোলন নিয়ে আসলেন আমাদের সামনে, এটা হচ্ছে আইন অমান্য আন্দোলন 1930 সালে। এটা কেন করা হয়েছিল? এটা করা হয়েছিল ডোমিনিয়নের প্রতিবাদে। ওই যে বলছিলাম না কিছুক্ষণ আগে যে ব্রিটিশরা চিন্তা করতেছিল কোন সিস্টেমে ভারতের হাতে ক্ষমতা দেওয়া যায়। ডোমিনিয়ন মানে হচ্ছে গিয়ে যে আমি পরিপূর্ণ স্বাধীনতা লাভ করব না, আমি ব্রিটিশ গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিব এবং উনার আন্ডারে থেকে আমি দেশ পরিচালনা করব। তাহলে এটা তো যেরকম গোলামি সেম জিনিসই হইলো। তো এটা যখন ঘোষণা করা হয়েছে এটার প্রতিবাদে গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করে। তো এই যখন আইন অমান্য আন্দোলনের অবস্থা, এবং এর আগে হচ্ছে গিয়ে লর্ড আরউই উনি হচ্ছে আবার সংবিধানের খসড়া তৈরির জন্য, মানে তারা পুরোপুরি প্ল্যান সাজিয়ে ফেলছে যে আমি ডোমিনিয়ন ফর্ম করব, আমার এই ধরনের সংবিধান থাকবে। হ্যাঁ, এবং সংবিধান খসড়ার জন্য ওনারা গঠন করেন হচ্ছে সাইমন কমিশন, যেটা সাদা কমিশন নামে পরিচিত। সব সাদা চামড়ার মানুষজন, মানে আমার দেশের জন্য সংবিধান বানাবে, বাট এখানে ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে বাইরের সাদা চামড়ার। মাত্র 8 জন সদস্য ছিল। এটা হচ্ছে সাইমন কমিশন। তো এটা নিয়ে হচ্ছে গিয়ে কাজী নজরুল ইসলাম সাইমন কমিশন রিপোর্ট নামে একটা ব্যঙ্গাত্মক কবিতা লিখেছিলেন। তো এটা আমরা একটু মনে রাখতে পারি যে সাইমন কমিশন রিপোর্ট নামে ব্যঙ্গাত্মক কবিতা লেখেন কাজী নজরুল ইসলাম। তাহলে তাদের টার্গেট ছিল মূলত তারা হচ্ছে কি করবে, তারা দেশকে ভাগ করবে। ওকে, ফাইন, তারা ভারত শাসন করতে চায়। 1935 সালে তারা নিয়ে আসে হচ্ছে ভারত শাসন আইন 1935-এ। তো ভারত শাসন আইনের আগে তারা চেষ্টা করছে যে বিভিন্ন দলের সঙ্গে বসার, যে তোমরা কি ধরনের দেশ চাও, তোমাদের কি ধরনের সেইংস আছে। এবং তার মধ্যে আবার ঢাকা কলকাতার মধ্যে অলরেডি হিন্দু মুসলিম দাঙ্গা একবার হয়ে গেছে 1926 সালে। তো তারা চেষ্টা করছে যে সব দলকে নিয়ে বসার। তারা কংগ্রেসের নেহেরু, তারপর হচ্ছে জিন্না, সবাইকে নিয়ে বসতে চাইছে। হ্যাঁ, বাট যেটা হয়েছে যে সবাই আসলে একমত হতে পারে নাই। তারা তিনটার মতো গোল টেবিল বৈঠক করে। হ্যাঁ, তো যাই হোক, আলটিমেটলি তারা 1935 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইনটা পাশ হয়ে যায় 1935-এ। তাহলে এটা পাশ হয় 1935 সালে এবং কার্যকর হয়েছিল 1937 সালে। এবং আমরা যে বললাম যে প্রথম আমাদের প্রাদেশিক নির্বাচন, প্রথম প্রাদেশিক নির্বাচন, এটা কিন্তু এই 1937 সালে হয়েছিল, প্রথম প্রাদেশিক নির্বাচনটা। লোকজন দেখি দুই একজন বের হয়ে যাচ্ছে, যারা বের হচ্ছে তারা কিন্তু লস করবে। যাই হোক, এটা আমি বারবার বলতে আসলে বোরিং লাগে। বিসিএস জার্নিটা আসলে এত সহজ না এবং সবার জন্যও না। হ্যাঁ, দিন শেষে তোমার পয়েন্ট সামথিং বা 1% হয়তো ক্যাডার হবে। সো ইটস ইম্পর্টেন্ট ধৈর্য ধরে রাখা। কারণ এত কিছু বলে আমাদের গলা ভাঙে, আমাদের কষ্ট হয় স্লাইড রেডি করতে। বাট আমরা চেষ্টা করি হচ্ছে আমাদের পিটিও বাসীর সাথে উপকার হয় অ্যাটলিস্ট। হ্যাঁ, আমরা প্রিন্টেড শিট ধরাই দিতে পারি, একদম শর্ট করে পড়াই দিতে পারি, বাট ওটা আমরা করি না। সো আশা করি হচ্ছে তোমরা থাকবা। তো উপমহাদেশের নারীরা হচ্ছে ভোটাধিকার লাভ করে 1935 সালে এবং প্রথম ভোটাধিকার প্রয়োগ করে 1937 সালে, যেহেতু আমার প্রথম প্রাদেশিক নির্বাচন এই সময় হয়েছিল। হ্যাঁ, 1937 সালে। এবং এটার ফলে কিন্তু হচ্ছে বার্মা, মিয়ানমার কিন্তু হচ্ছে আলাদা হয়ে গেছে তখনই। 1937 সালে বাংলাদেশ থেকে পৃথক হয়। বিহার এবং উড়িষ্যা আগে আলাদা ছিল না, বিহার উড়িষ্যা নামে দুটা প্রদেশ গঠিত হয় এবং ভোটাধিকার পায়। এটা আমরা অলরেডি বলছি, রিপিটেশন হয়েছে। এবং এখানে হচ্ছে কেন্দ্রীয় আইনসভা গঠিত হয়, যেহেতু তারা পুরো প্রপার ওয়েতে আগাচ্ছে, তারা একটা কেন্দ্রীয় আইনসভা গঠন করে, যেটা দ্বিকক্ষ বিশিষ্ট ছিল। সেটা হচ্ছে রাষ্ট্রীয় সভা এবং এখানে যুক্তরাষ্ট্রীয় সভা, দুইটা কক্ষের নাম হয়। একটু মুখস্থ করতে হবে না, জাস্ট নাইস টু নো। হ্যাঁ,
তাহলে আমরা ইতিহাসের বেশ কিছুক্ষণ কথা বললাম, হ্যাঁ, এখন একটু আমি বাক স্বাধীনতা দিই। কাহিনীগুলো বোঝা যাচ্ছে কিনা, প্রথম কথা আমি পড়ার কথা বলছি না, কাহিনী বোঝা যাচ্ছে কিনা। সো আচ্ছা, একজন বলছে রিক্যাপ, ওকে আমি একটা কুইক রিক্যাপ করি। আমি এখানে যদিও হচ্ছে কাহিনী মেইনলি, হ্যাঁ কোয়েশ্চেন ধরবো, টেনশন নট। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের নিজেদের কিছু কন্টেন্ট আছে, বিভিন্ন বই থেকে নেওয়া, 9-10 বইও আছে। সবগুলো মনে রাখতে হবে না, এটা হচ্ছে জাস্ট তোমরা সিকোয়েন্সটা ধরার জন্য, কারণ তুমি যদি মাথার মধ্যে গল্প আকারে সেট করো তাহলে হচ্ছে পারবা। তাহলে ব্যাপার যেটা ছিল তোমার হচ্ছে, আমরা আন্দোলনের কথা বলছিলাম, হ্যাঁ, যে এখানে আমাদের ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে, ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ। আমাদের চাকমা বিদ্রোহ হয়েছে জোয়ান বক্স খায়ের নেতৃত্বে। আমাদের হচ্ছে গিয়ে বাসের কেলা বিদ্রোহ হয়েছে 1831 সালে নারিকেল বাড়িয়াই, হ্যাঁ, মীর নিসার আলী হচ্ছে যার প্রকৃত নাম ছিল, তিতুমির করছে এটা। আমাদের ফরেজি আন্দোলন হয়েছে ফরিদপুরে, দুদু মিয়া হচ্ছে তার ছেলে, সে বলছিল জমি থেকে খাজনা দেয়, আল্লাহ আইনের পরিপন্থী। নীল বিদ্রোহ হয়েছে, হ্যাঁ, নীল বিদ্রোহ তুঙ্গে ওঠে 1860 সালে। হ্যাঁ, সাঁওতাল বিদ্রোহ হয়েছে, হ্যাঁ সাঁওতাল বিদ্রোহ, গুড পয়েন্ট। হ্যাঁ, এটা আমরা আরেক স্লাইডে পড়াবো। তো নীল বিদ্রোহ হচ্ছে তুঙ্গে উঠছিল 1860 সালে, এবং সর্দার বিশ্বনাথ এটার প্রবাদ পুরুষ ছিল। নীল দর্পণ হচ্ছে গিয়ে এটা নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে লিখিত হয়, এটার নাটক হচ্ছে দীনবন্ধু মিত্র রচনা করেন বাংলা প্রেস থেকে। এটা প্রথম প্রকাশিত হয় এবং ছদ্মনাম ছিল অ্যানেটিভ মাইকেল মধুসূদন দত্তের। ইংরেজিতে অনুবাদ করা হয় ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে। এরপর বাংলা সশস্ত্র বিপ্লব শুরু হয়, তারা পুলিশদের হত্যা করার জন্য ওপেন আহ্বান জানায়, এবং ইংরেজ সরকারও তাদেরকে গ্রেফতার করা শুরু করে। এরপর হচ্ছে রাসবিহারী বসু, এটা হচ্ছে উনি একজন নেতা, বিপ্লবী নেতা। উনি জাপানের সঙ্গে রিলেশন মেনটেন করে। বাঘা যতীন, উনি জার্মানির সঙ্গে রিলেশন মেনটেন করে জার্মান প্লট ক্রিয়েট করে। মাস্টারদা সূর্য সেনকে আমরা দেখি যে আমাদের চট্টগ্রাম বিপ্লবী বাহিনী ফরমেশন করা হয়, 1934 সালে ওনাকে ফাঁসি দেয়। প্রীতিলতা হচ্ছে গিয়ে মাস্টারদার ছাত্রী, উনি হচ্ছে লীলানাগের যে দীপালি সংঘের অন্তর্ভুক্ত শ্রী সংঘের সদস্য ছিলেন। উনি হচ্ছে পার্থল ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে উনি হচ্ছে বিষপানে আত্মহত্যা করেন। সুনীতি চৌধুরী সর্বকনিষ্ঠ নারী বিপ্লবী। এরপর হচ্ছে সবাই আসলে বিভিন্ন সময় ট্রাই করছে, হ্যাঁ, করার। তো এটা ব্যর্থ হয়েছে কারণ এটা গণবিচ্ছিন্ন ছিল, হ্যাঁ, জনগণের সঙ্গে ডিরেক্ট সম্পৃক্ততা ছিল না। ক্ষুদিরামেরটা হচ্ছে আগে গত ক্লাসে কাভার হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা দেখলাম হচ্ছে যে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের পর সেভার চুক্তির দরুন, হ্যাঁ, আসলে তুরস্কের হচ্ছে যে খন্ড খন্ড হয়ে যাওয়াটা, এটা ভালো চোখে নেয় নাই। খিলাফত মুভমেন্ট শুরু হলো এবং বাংলার মানুষজন হচ্ছে এটাতে জয়েন করলো। পরে হচ্ছে গিয়ে রাওলাট আইন পাশ হলো, যেটা একটা কালো আইন, কিছুই করা যাবে না, কিছুই মানা যাবে না, তোমার পত্রিকায় তোমরা কিছু লিখতে পারবে না, কানে হাত দিয়ে বসে থাকতে হবে। এটার প্রতিবাদের প্রেক্ষিতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো এবং এত মানুষজন মারা গেল, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পদত্যাগ করলো। গান্ধী শুরু করলো সত্যাগ্রহ আন্দোলন, যে এক গাল দিলে আরেক গাল বাড়াই দিব, হ্যাঁ, প্রেমের আন্দোলন। তো যাই হোক, এখানে হচ্ছে সে চিন্তা করলো যে এক প্ল্যাটফর্মে আনা দরকার, খিলাফতের সঙ্গে হচ্ছে তারা একসাথে হয়ে যাবে। এবং তারা হচ্ছে অসহযোগ আন্দোলন, এটা 1922 পর্যন্ত চললো, এবং যখন একটা জেলখানার মধ্যে পুলিশদেরকে পুরাই মারা হলো, তো এটা হচ্ছে গিয়ে আলটিমেটলি হচ্ছে গিয়ে বন্ধ হয়ে গেল। তো এটা রেস ধরে হচ্ছে চিত্তরঞ্জন দাসরা বের হয়ে নতুন একটা পার্টি গঠন করলো, তাকে বলা হচ্ছে স্বরাজ পার্টি। তো স্বরাজ পার্টি, ওদের এরা মূলত লিবারেল ছিল, এখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে সবাই ছিলেন। তারা কি করলো, তারা একটা বেঙ্গল প্যাক্ট আনলো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনি বললো যে হিন্দু মুসলিমের মধ্যে ঐক্য দরকার, তাদেরকে আপলাইনে আনতে হবে, তাদের কিছু সুবিধা দিতে হবে। এটা হচ্ছে সিআর দাস ফর্মুলা। এবং এটার বদলতে হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কিন্তু ডেপুটি মেয়র নির্বাচিত হয় এবং মুসলিমরা অনেকে জব পায়। বাট এটা আলটিমেটলি টিকে নাই। এরপর হচ্ছে গান্ধী শুরু করলো আইন অমান্য আন্দোলন, কারণ ততদিনে হচ্ছে তারা বললো যে ডোমিনিয়ন হবে আমাদের, অর্থাৎ ভারত আমাদের আন্ডারে থাকবে। সাইমন কমিশন গঠন হলো সংবিধান রচনার জন্য, এবং এটাকে ব্যঙ্গ করে হচ্ছে সাইমন কমিশন রিপোর্ট নামে একটা কবিতা লিখলেন। 1935 সালে হচ্ছে ভারত শাসন আইন হলো, সেখানে তারা চেষ্টা করলো আগে সব দলের সঙ্গে আসলে বসার, কার কি কথাবার্তা আছে। বাট এটা আলটিমেটলি কোনো দফারফা হলো না, তারা একটা ভারত শাসন আইন পাশ করে দিল ব্রিটিশ পার্লামেন্টে। এটা কার্যকর হলো 37-এ, এবং ওই 37 সালেই প্রথম প্রাদেশিক নির্বাচন হয়, উপমহাদেশে নারীরাও ভোটাধিকার লাভ করে এবং বার্মা আলাদা হয়ে যায়। বিহার উড়িষ্যা নামে দুটো নতুন প্রদেশ গঠিত হয়, এবং নারীরা হচ্ছে আমাদের ভোটাধিকার পাই। এবং এখানে হচ্ছে গিয়ে যে কেন্দ্রীয় আইনসভা, এটা দ্বিকক্ষ বিশিষ্ট যে কেন্দ্রীয় আইনসভা, এটার সূচনা হয়। এই হচ্ছে কথাবার্তা, হ্যাঁ। ভারত শাসন আইন এটা আসবো সামনে, যখন ফাইনাল হবে তখন আরেকটা শাসন আইন হবে। এখন আমি শুরু থেকে যে কথা বলছি, হ্যাঁ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে ব্যাপারটা এরকম ছিল যে ওরা সবাইকে আসলে ইনভলভ করতে পারে নাই, হ্যাঁ, এটা বিভিন্ন কারণে বললাম না। এখন প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমাদের মুসলিমরা যে পৃথক নির্বাচনের অধিকার লাভ করে, এটা কোন সংস্কার আইন অনুযায়ী, মনে আছে? কোন সংস্কার আইন অনুযায়ী? ভেরি গুড, এটা হচ্ছে মর্লি মিন্টো সংস্কার আইন অনুযায়ী। আমাদের ঢাবি প্রতিষ্ঠার জন্য কোন কমিশন গঠন করা হয়? ঢাবি প্রতিষ্ঠার জন্য কোন কমিশন গঠন করা হয়?
সেটা নাথান কমিশন। আলটিমেটলি কার হাত ধরে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়? লর্ড রিডিং এর হাত ধরে। হ্যাঁ, তাহলে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। আমাদের প্রথম প্রাদেশিক নির্বাচন কত সালে হয়? প্রথম প্রাদেশিক নির্বাচন কত সালে হয়? 1937 সালে হয়। গুড। পঞ্চাশের মনন্তর, এটা ইংরেজি কত সালে? পঞ্চাশের মনন্তর ইংরেজি 1943। হ্যাঁ, বাংলা হচ্ছে 1350। তো পঞ্চাশের মনন্তরের সময় কে ছিল দায়িত্বে? কোন লর্ড? কোন লর্ড ছিল? লর্ড ওয়াভেল ছিল। তো পঞ্চাশের মনন্তর নিয়ে অনেকগুলো চিত্রকর্ম পড়ছি আমরা। একটা নেমেসিস নামে নাটক দেখছিলাম। নেমেসিস নাটকের রাইটার কে ছিল মনে আছে? নেমেসিস নুরুল মোমেন। নুরুল মোমেন। নুরুল মোমেন। একজন লিখছে হচ্ছে ম্যাডোনা। তাহলে ম্যাডোনা 43 কার চিত্রকর্ম ছিল? জয়নুল আবেদিন। ভেরি গুড। সত্যজিৎ রায় পরিচালিত মুভি কোনটা ছিল? অশনি সংকেত নাকি আকালের সন্ধানে? অশনি সংকেত। গুড। উপমহাদেশের শেষ ভাইসরয়, যিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, ওনার নাম কি? লর্ড মাউন্টব্যাটেন। ভেরি গুড। আমাদের ইংরেজদের বিরুদ্ধে যদি আমি প্রথম বিদ্রোহের কথা বলি, কোনটা আগে আসবে? ফকির সন্ন্যাসী বিদ্রোহ নাকি সিপাহী বিপ্লব? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। গুড। বাঁশের কেল্লা বিদ্রোহ, তিতুমির কত সালে হচ্ছে বিদ্রোহটা করেছিলেন? কত সালে? 1831 সালে। ভেরি গুড। ফরাইজি আন্দোলন, এটার কেন্দ্রভূমি কোথায় ছিল? কেন্দ্রভূমি ছিল হচ্ছে ফরিদপুরে। আমরা বাঘা যতীনকে দেখছি, রাসবিহারী বসুকে দেখছি। এদের মধ্যে জার্মান প্লট গঠন করছিল কে? জার্মান প্লট বাঘা যতীন। হ্যাঁ, ঝিনাইদার বান্দা। ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে মৃত্যুবরণ করেন, আত্মহত্যা করেন কে? ইলামিটা আর পরে আসবে। প্রীতিলতা। গুড। এই যে খিলাফত আন্দোলন হয়েছিল, খিলাফত আন্দোলন হচ্ছে একটা, মূলত একটা চুক্তির কারণে হয়। চুক্তি। চুক্তির নাম কি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর যেটা হয়? আচ্ছা, বোর্ড বইয়ের পিডিএফটা দিব, সমস্যা নেই। আরেকটা কথা, তোমরা কি হচ্ছে আমাদের ইয়েটা পড়ছো? আহ রিডিং ম্যাটেরিয়াল যে দেওয়া হচ্ছে, পিডিএফটা, এগুলো পড়তেছো? এগুলো কিন্তু পড়বা, এগুলো কিন্তু পড়লে ডিটেলস কাইন্ডে জানতে পারবা। তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা কত সালে হয়? জালিয়ানওয়ালাবাগ 1919 সালে। Good. বেঙ্গল প্যাক্ট কত সালে? 1923। 1923 সালে। কলকাতা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র কে নির্বাচিত হয়েছিলেন? সোহরাওয়ার্দী। শেরে বাংলা যে বলছো, মাথা আমি ভেঙে ফেলবো। সোহরাওয়ার্দী। উপমহাদেশের নারীরা প্রথম ভোটাধিকার প্রয়োগ করে কত সালে? প্রয়োগ প্রয়োগ করে কত সালে? 1937 সালে। তাহলে আমরা পারছি। গুড। ওকে, তাহলে আবার একটু বাক্সানুতা হরণ করি। পুরুষরা আগে থেকে ছিল, ওদেরকে আলাদা করে আর ভোটের জন্য দিতে হয় নাই। এটা পরে বলবো ইমন, এটাকে শেষ করি। রিডিং ম্যাটেরিয়াল হচ্ছে তোমাদের টেলিগ্রামে কিন্তু রিডিং ম্যাটেরিয়াল নামে আলাদা একটা গ্রুপ খোলা হয়েছে। ওখানে কিছু পিরিয়ড দেওয়া হয়, পিডিএফ দেওয়া হয়। সো ওগুলো একটু হচ্ছে দেখবা। আমরা ফ্লোতে থাকি, হ্যাঁ, না হলে হচ্ছে তোমার ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, শুনো, মানে প্যারা না নিয়ে শুনো। মানে বলতে তো আমার কষ্ট, তাই না? 5 মিনিট। আচ্ছা, এখন কয়টা বাজে? এখন বাজে 10টা 16। আচ্ছা, 5 মিনিট না, 4 মিনিট। আমি 10টা 20-এ শুরু করতেছি। এতটুকু অবস্থায় থাকুক। আমি বাক্সটা হরণ করতেছি না, তোমরা কথাবার্তা বলিও না। আমি ঠিক 10টা 20-এ কিন্তু আমি শুরু করে দিব। এ ফাঁকে আমি একটু পানি টানি খায় নি। তাহলে আমরা এতক্ষণ তো হচ্ছে ভারত শাসনের কাহিনী শুনলাম। এবার একটু আমরা বঙ্গ সন্তান সম্বন্ধে শুনি। আমাদের কে বঙ্গ সন্তান? আমাদের হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক নিয়ে আমরা একটু শুনবো কাহিনী। তো আমাদের বঙ্গভঙ্গ হইছে, আমাদের মানুষজন হচ্ছে তর তারা কি করতেছে, আমাদের ইউনিভার্সিটি হচ্ছে, বাট আমাদের কৃষকরা ভালো নাই। এবং এটা নিয়ে হচ্ছে শুরু থেকে কনসার্ন ছিলেন আমাদের শেরে বাংলা একে ফজলুল হক। উনি কৃষকদের নিয়ে অনেক কাজ করছেন লাইফ লং। উনি কৃষকদের অধিকারটা যাতে প্রপারলি আদায় করা যায়, উনি একটা কৃষক প্রজা পার্টি ফর্ম করেন। কত সালে ফর্ম করেন? উনি ফর্ম করেন এটা 1936 সালে। এবং এটার একটা ওনার টার্গেট ছিল। উনি দেখলেন যে 1937 সালে হচ্ছে নির্বাচনটা হবে, নির্বাচনের মোটামুটি তোড়জোড় চলতেছে। তাহলে একটা দল ফরমেশন করে যদি আমার কৃষকদের অধিকার আদায় করা যায়, তাহলে হোয়াই নট। এই কারণে 1936 সালে উনি কি করলেন? কৃষক প্রজা পার্টি ফর্ম করলেন। পরীক্ষায় আসবে যে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1936 সালে। কৃষক প্রজা পার্টির হচ্ছে, আচ্ছা কেউ কিন্তু হাত তুলবা না, ঠিক আছে? হাত তুললে দেখি আবার একটু গ্যাঞ্জাম হয়ে যায়। এদের প্রতীক ছিল হচ্ছে হুক্কা। কৃষক প্রজা পার্টির প্রতীক হচ্ছে হুক্কা। হুক্কা হচ্ছে প্রতীক। এটার একটা স্লোগান ছিল হচ্ছে ডাল ভাত। হ্যাঁ, ডাল ভাত। এবং মূলত তাদের যে নির্বাচনী স্লোগান, এটা ছিল হচ্ছে লাঙ্গল যার জমিদার, ঘাম যার দাম তার। মানে এখানে তুমি হচ্ছে বঞ্চনা করতে পারবে না যে আমার শ্রম দিচ্ছে, তার হচ্ছে ফসল তার হবে। হ্যাঁ, ঘাম যার দাম তার। এটা তার নির্বাচনী স্লোগান ছিল। এবং তার এই যে প্রচারণা, তার কৃষকদের নিয়ে যে চিন্তা ভাবনা, এটা কিন্তু বেশ ভালো রেজাল্ট বয়ে আনে। এবং আমরা দেখলাম যে মুসলিম লীগ থাকা সত্ত্বেও তারা হচ্ছে গিয়ে কৃষক প্রজা পার্টি সবচেয়ে বেশি আসন পায়, তারা 36টা আসন পায়। কিন্তু
এই 36 আসন দিয়ে তো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা যাবে না, আরেক দলের সঙ্গে জোট বাঁধতে হবে। মুসলিম লীগেরও 35টা আসন আছে। সো এই কারণে যেটা হয় যে এককভাবে যেহেতু কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় নাই, 1937 সালে আমাদের যে প্রাদেশিক নির্বাচন হয়, বঙ্গীয় প্রাদেশিক আইনসভার নির্বাচনে একটা কোয়ালিশন সরকার গঠিত হয়, জয়েন্ট জয়েন্ট গভর্নমেন্ট জয়েন্ট গভর্নমেন্ট মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টি মিলে একসাথে। আমাদের এখন বিভিন্ন দলীয় জোট আছে না, 4 দলীয় 14 দলীয় বিভিন্ন আমরা জোট দেখি না, দলীয় জোট এগুলো হয়। তো শেরে বাংলার হচ্ছে নির্বাচনী এলাকা ছিল হচ্ছে পটুয়াখালী, এবং যে গভর্নমেন্ট ফর্ম হয় এটার কিন্তু উনি মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী। তো অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। খুবই গুরুত্বপূর্ণ। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, পরীক্ষায় আসবে যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, এটা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, এবং উনাকে কেন্দ্র করে কিন্তু হক মন্ত্রিসভা গঠিত হয়। তো এটা মন্ত্রিসভার সদস্য ছিল 11 জন। এখানে হচ্ছে বাণিজ্য মন্ত্রীর পদ পান হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উনি মুসলিম লীগ সাধারণ সম্পাদক ছিলেন। তো ব্যাপার যেটা হয় যে ওই সময় আসলে হচ্ছে মুসলিম লীগ এটা ভালোভাবে নেয় নাই, কৃষক প্রজা পার্টি জিতে গেছে নতুন একটা পার্টি হিসেবে, তারা বিভিন্ন ভাবে হচ্ছে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, গভর্নমেন্টকে ফল করানোর চেষ্টা করছে, কারণ তারা তো একটা কোয়ালিশন পার্ট, এবং তারা যদি সাপোর্ট সরাই ফেলে তাহলে কিন্তু গভর্নমেন্ট ফল করে যাবে। তো এরকম যখন অবস্থা, যখন দেখতেছে মুসলিম লীগ অনেক অপোজ করতেছে, একে ফজলুল হক কি করলেন, উনি বললেন যে না, আমার ক্ষমতার স্থিতিশীলতা থাকুক। উনি হচ্ছে গিয়ে মুসলিম লীগে জয়েন করছেন, মানে কতটুকু ত্যাগ স্বীকার করছেন, মুসলিম লীগ উনি জয়েন করেন। হ্যাঁ, তো উনি প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি হন ওই সময়। শহীদ সোহরাওয়ার্দী ছিলেন হচ্ছে সাধারণ সম্পাদক, এবং 23শে মার্চ 1940 সালে একে ফজলুল হক লাহোর প্রস্তাব পেশ করেন। এটা আমরা পরে দেখব। তো ফজলুল হকের যে মন্ত্রিসভা, এরা কিন্তু অনেক কাজ করছে। তারা ফ্লাউট কমিশন গঠন করছে, অর্থাৎ যে জমিদারি প্রথা উচ্ছেদ করা, হ্যাঁ, এটার জন্য হচ্ছে গিয়ে ফ্লাউট কমিশন তারা গঠন করে। এবং এই কমিশনের যে রিপোর্ট, এটার আলোকে কিন্তু 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদ করে প্রজাস্বত্ব আইনটা পাশ হয়। তাহলে আমরা গত ক্লাসে যে পড়ছিলাম আমাদের যে প্রজাস্বত্ব আইন, হ্যাঁ, প্রজাদের ভালো জমিদারি প্রথা যে প্রবর্তন হয়েছিল, এটা যে উঠাই দেওয়া হয়, এটা হচ্ছে 1950 সালে উঠাই দেয় এই আইনের মাধ্যমে। এছাড়া হচ্ছে সে চাষির জন্য অনেক কাজ করছে, বঙ্গীয় চাষি খাতক আইন, পাট অধ্যাদেশ জারি, মুসলমানদের জন্য 50% চাকরি কোটা সিস্টেম চালু করছে, বঙ্গীয় মহাজনী আইন প্রণয়ন করছে, মানে তুমি কোনো ব্যবসা করতে হলে তোমার হচ্ছে লাইসেন্স লাগবে। হ্যাঁ, মহাজনী আইন উনি প্রণয়ন করছেন। এছাড়া তেজগাঁও কৃষি ইনস্টিটিউট, আমরা বর্তমানে যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেখি, এটা কিন্তু এই মন্ত্রিসভার অবদান। শিক্ষা বোর্ড গঠন করে, শিক্ষা বোর্ড বিল পাস, পল্লী উন্নয়নে থানা কর্মকর্তা নিয়োগ, অনেকগুলো ওনারা কাজ করছেন, এগুলো একবার পড়ে নিব। কিন্তু যেটা গ্যাঞ্জাম হয়েছে, ওই যে বলতেছিলাম যে একটা নতুন দল যখন ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় তখন মানুষের চক্ষুশীলের কারণ হয়, এখানেও সেম কাজ হয়েছে। 1941 সালে যখন ফজলুল হকের জনপ্রিয়তা বাড়লো, তখন মুসলিম লীগ এটা ভালোভাবে দেখলো না। তারা 21 জন মুসলিম লীগের মেম্বার তারা হচ্ছে গিয়ে পদত্যাগ করলো, এবং পদত্যাগের ফলে প্রথম যে মন্ত্রিসভা, এটার পতন ঘটে গেল। তাহলে মন্ত্রিসভার পতন হলো 1941 সালে। তাহলে 1937 সালে আমরা মন্ত্রিসভা ফর্ম করলাম, 41 আমাদের প্রথম মন্ত্রিসভার পতন হয়ে গেল। তাহলে এই যখন আমার পতন হলো, তাহলে আমার নতুন সরকার গঠন করার জন্য আমাদের আলাদা কারো সাপোর্ট লাগবে, কারো সাপোর্ট নিয়ে আমাদের আবার ফরমেশন করতে হবে। শেরেবাংলা এ ফজলুল হক উনি সাপোর্ট নিলেন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু মহাসভার। উনি চিন্তা করলেন যে হিন্দু মুসলিম একসাথে অ্যালাইন্ড ওয়েতে যাতে কাজ করা যায়, হ্যাঁ, এই কারণে দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হলো, শ্যামা হক মন্ত্রিসভা এটার নাম। 1941 থেকে 1943 এই টাইমে হয়েছে। বাট এখানে হয়ে গেল এক গ্যাঞ্জাম। হ্যাঁ, মনে আছে 1943 সাল, 1350 দুর্ভিক্ষ, তাদের এই টার্মে এই দুর্ভিক্ষটা দেখা দেয়, এবং হচ্ছে গিয়ে তারা এটা মোকাবেলা করতে পারে নাই, এবং এটাতে ব্যর্থ হওয়ার কারণে শ্যামা হক মন্ত্রিসভার পতন ঘটে যায়। তাহলে আমার প্রথম মন্ত্রিসভার পতন হলো 1941-এ, দ্বিতীয় মন্ত্রিসভাটা 1943-এ পতন হয়ে যায়। প্রথমটা ছিল হচ্ছে মুসলিম লীগ সাপোর্ট নিয়ে নিছে, আর দ্বিতীয়টা হলো হচ্ছে গিয়ে যে আমাদের দুর্ভিক্ষ মোকাবেলা করতে পারে নাই, এই কারণে পতন হয়ে গেছে। তো এই সময় হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হক মুজাফফর আহমেদ এবং আমাদের কবি নজরুলের সঙ্গে একসাথে প্রকাশ করেন নবযুগ নামে একটা পত্রিকা, নবযুগ পত্রিকা। তাহলে কে কে ছিলেন এখানে? ফজলুল হক, মুজাফফর আহমেদ এবং নজরুল ইসলাম, নবযুগ। তো এখন যেহেতু ফজলুল হকের মন্ত্রিসভার পতন হয়ে গেল, তাহলে এখন আমার নতুন আরেকটা মন্ত্রিসভা লাগবে। বাট এই সময় প্রেক্ষাপটে চলে আসলো খাজা নাজিমুদ্দিন, গভর্নর তখন। হ্যাঁ, গভর্নর হচ্ছে গিয়ে পাকিস্তানের যে গভর্নর, উনি বললেন যে ঠিক আছে, তোমাদের এটা বারবার ভেঙে যাচ্ছে। খাজা নাজিমুদ্দিনকে বললো যে নাজিম, তুমি একটা মন্ত্রিসভা গঠন করো। এবং এই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা নাজিমুদ্দিন, এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে দেওয়া হয় বেসামরিক সরবরাহ মন্ত্রণালয়। তাহলে আমার বাংলার বুকে আমাদের হচ্ছে আরেকটা যে মন্ত্রিসভা, এটার হলো কে? কাজী নাজিমুদ্দিন। তাহলে আমাদের প্রথম দুইটা মন্ত্রিসভার হচ্ছে মুখ্যমন্ত্রী ছিল
আমাদের শেরেবাংলা একে ফজলুল হক, আর আমাদের এখন যে মন্ত্রিসভা হলো এটার মুখ্যমন্ত্রী হলো খাজা নাজিমুদ্দিন। ওকে, ফাইন। বাট এখন সময় চলে আসলো দ্বিতীয় নির্বাচনের, 1946 সাল। তাহলে 1937 সালে আমাদের প্রথম নির্বাচন হয়েছে, 1946 সালে আবার দ্বিতীয় নির্বাচন হবে। এটা হচ্ছে ব্রিটিশ ভারতের ইতিহাসে সর্বশেষ নির্বাচন। সর্বশেষ, কারণ 47 দেশ ভাগ হবে, এবং তখন কিন্তু দুই ভাগ নিয়ে ব্যাপক আন্দোলন চলতেছে যে দেশ ভাগ হয়ে যেতে হবে। এবং মুসলিম লীগ একটা চালাকি কাজ করছে, ওরা বলছে যে তোমরা যদি পাকিস্তানের পক্ষে ভোট দাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা হবে হচ্ছে মানে পাকিস্তানের পক্ষে ভোট, মানে মুসলিম লীগকে যদি ভোট দেওয়া হয়, এবং এটা সাম্প্রদায়িক ভিত্তিতে হবে। তোমরা যদি মুসলিম লীগকে ভোট দাও তাহলে হচ্ছে আমরা আলাদা দেশ নিয়ে আসব। এবং মুসলিম লীগের ওই সময় নেতৃত্ব দিচ্ছিলেন হচ্ছে হোসেন সোহরাওয়ার্দী এবং আবুল হাসিম। তো তাদের এটা কাজ দেয়, তারা 122টা মুসলিম আসনের মধ্যে 114টা মুসলিম লীগ লাভ করে, তাহলে বিশাল ভূমিধস বিজয়। এবং এই যে দ্বিতীয় নির্বাচন, এখানে হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। উনি ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী, ওনাকে বলা হতো গণতন্ত্রের মানসপুত্র। তাহলে আমরা তিনজন মুখ্যমন্ত্রীকে অলরেডি দেখলাম। আমাদের হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী ছিল একে ফজলুল হক, উনি 2 টার্মে হয়েছেন। আমাদের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন, এবং আমাদের তৃতীয় বা শেষ মুখ্যমন্ত্রী ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে টোটাল 3 জন। তাহলে পরীক্ষায় আসবে যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, শেরে বাংলা একে ফজলুল হক। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হ্যাঁ, এটা খুব খেয়াল করে। তাহলে আমার এখন সামনে ভারত এবং পাকিস্তান ভাগ হবে, প্রেক্ষাপট এবং প্রক্রিয়া কোত্থেকে শুরু হয়েছিল খেলা, আমরা চলে যাই সেই দ্বিজাতি তত্ত্বের দিকে। পরীক্ষায় তো দ্বিজাতি তত্ত্ব নিয়ে আসছে এবার প্রশ্ন, ডিপ থেকে। তাহলে একটু ধারণা আমরা নিয়ে আসি। তাহলে এটা মূলত হচ্ছে ব্রিটিশ শাসনামলে যখন ভারতের মুসলমানদের অবস্থানটা দুর্বল হয় তখন মূলত হচ্ছে এটার কনসেপ্ট আসছিল। স্যার সৈয়দ আহমদ খান প্রথম এই ধারণার বীজটা বপন করেন। উনি মনে করতেন যে হিন্দু মুসলিম যেহেতু আলাদা জাতি, তাদের সবকিছু আলাদা, তাদের স্বার্থ আলাদা। এবং যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়, উনি বললেন যে তোমরা মুসলিমরা ওখানে যেও না, তাহলে সেক্ষেত্রে তোমরা হিন্দুদের দ্বারা প্রভাবিত হবে। পরবর্তীতে স্যার সৈয়দ আহমদ খান হচ্ছে আলিগড় আন্দোলন করেন, আলিগড়। এবং এর পরবর্তীতে উনি আলিগড় মুসলিম, আলিগড় কলেজ, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। উনার টার্গেট ছিল হচ্ছে যে মুসলমানদের জন্য পৃথক রাজনৈতিক পরিচয় লাগবে। এবং এটার ধারাবাহিকে কিন্তু আমাদের মরলিমিন্টো সংস্কার আইনের মাধ্যমে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা অলরেডি চালু হয়। তাহলে স্যার সৈয়দ আহমদ খান যে স্বপ্ন দেখছিলেন যে এটা পৃথক জাতিসত্তা, এদের জন্য আলাদা একটা নির্বাচন দরকার, অথবা আলাদা ভাবে চিন্তা করতে হবে, এই যে সংস্কার আইনটা, এটা কিন্তু তার একটা নৈতিক বিজয় ছিল, দ্বিতীয় তত্ত্বের রাজনৈতিক স্বীকৃতির প্রাথমিক ধাপ ছিল। 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগ আলাদাভাবে কিছু দাবি তোলে ব্রিটিশ সরকারের কাছে, এবং মুসলমানদের জন্য পৃথক ভোটাধিকার তখন কংগ্রেসও মেনে নেয়। তো এটাও কিন্তু দ্বিতীয় তত্ত্বের যে ধারণা, এটাকে আরো জোরদার করে। তো এরপর হচ্ছে গিয়ে যেটা ঝামেলা হয় যে আমাদের বঙ্গভঙ্গ সবকিছুর পার্সপেক্টিভে কিন্তু হিন্দু মুসলমানদের মধ্যে রিলেশন কিন্তু খারাপ হওয়া শুরু করে। এবং এটার ফলে আরো দ্বিতীয় তত্ত্ব যেটা, এটা আরো জেকে বসে। 1930 সালে আল্লামা ইকবাল বলেন তার একটা বিখ্যাত বক্তৃতায়, উত্তর পশ্চিম ভারতের মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা উচিত। 1933 সালে চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটি প্রস্তাব করেন। চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটা প্রস্তাব করেন। তাহলে আমাদের স্যার সৈয়দ আহমদ খান হচ্ছে প্রথম কনসেপ্টটা নিয়ে আসছিলেন। এরপর আস্তে আস্তে হচ্ছে গিয়ে যখন মরলিমিটো সংস্কার আইন আসলো, মুসলমানদের জন্য একটা পৃথক নির্বাচনী ব্যবস্থা চালু হলো, তারা হচ্ছে গিয়ে এটার একটা নৈতিক বিজয় লাভ করলো। পরে আল্লামা ইকবাল আবার বলল যে না, আলাদা রাষ্ট্র গঠন করা দরকার, এবং চৌধুরী রহমত আলী উনি পাকিস্তান নামটা প্রস্তাব করলেন। এবং আলটিমেটলি আমরা দেখতে পাই মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম লীগ মিলে 1940 সালে তারা লাহোর প্রস্তাব গ্রহণ করে, এবং এই প্রস্তাবের ভিত্তিতেই পরবর্তীতে পাকিস্তান রাজ্যটা সৃষ্টি হয়। এটা আমরা দেখব সামনে। তাহলে আমাদের যে আলটিমেট যে দ্বিজাতি তত্ত্ব যেটা লাহোর প্রস্তাব, এটা কিন্তু অফিসিয়ালি উত্থাপন হয়েছিল কোথায়? এটা হচ্ছে লাহোরে, মুসলিম লীগের 27তম অধিবেশনে। তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, 23 মার্চ 1939। মোহাম্মদ আলী জিন্নাহ বলছিল কি যে হিন্দু মুসলিম আলাদা রাষ্ট্র লাগবে। এবং আলটিমেটলি যেটা হয়, তার যে এই যে দ্বিজাতি তত্ত্ব, এই কনসেপ্ট তো সে দিছে, এবং এটার বেসিসে লাহোর প্রস্তাব উত্থাপন করছে শেরেবাংলা এ কে ফজলুল হক 1940 সালের 23 মার্চ। তাহলে গত বছরের অর্থাৎ 1939 সালের 23 মার্চ দ্বিজাতি তত্ত্বের কনসেপ্টটা আবারও তুলে ধরেন মোহাম্মদ আলী জিন্নাহ, এবং ওটাকে কেন্দ্র করে লাহোর প্রস্তাব উত্থাপন করলেন শেরেবাংলা একে ফজলুল হক 1940 সালের 23 মার্চ। এবং এটার ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব, এবং বলা হলো কি যে আমার
উপমহাদেশের উত্তর পশ্চিম এবং পূর্বভাগের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। তাহলে নামটা আমরা খেয়াল রাখি, একাধিক। কারণ তারা ফিল করছিল যে ভারত অনেক বড় দেশ, মানে মুসলমানদের নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করা যায়, কিন্তু আমাদের কৃষ্টি কালচারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমাদের বাঙালি মুসলমানদের যে ধরনের কৃষ্টি কালচার আচরণ, পাঞ্জাব বা বেলুচিস্তান এদের কিন্তু আলাদা আলাদা। তো এরা চিন্তা করলো হচ্ছে গিয়ে যে আমি একাধিক রাষ্ট্র গঠন করি। এটা ছিল তাদের ইনিশিয়াল থিঙ্কিং। বাট 1946 সালে দিল্লিতে এই একাধিক স্বাধীন রাষ্ট্রের কথাটা বাদ দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই প্রস্তাবটা গৃহীত হয়। এই কারণে আমরা বলি যে পাকিস্তানের জন্ম কিন্তু দিল্লি প্রস্তাবের ভিত্তিতে, কারণ লাহোর প্রস্তাবটা সংশোধন করা হয়েছিল। তাহলে আমার যে দ্বিজাতি তত্ত্ব, এখান থেকে চলে আসলো আমার লাহোর প্রস্তাব, যেটা 1940 সালের 23শে মার্চ শেরে বাংলা একে ফজলুল হক উনি উত্থাপন করেন, এবং এটার বেসিসে আমরা পাকিস্তানের জন্ম দেখতে পাই। কিন্তু আরো স্পেসিফিক ভাবে যদি আমরা বলি, এটা মূলত দিল্লি প্রস্তাবে যে আমার একাধিক সরাই একটা রাষ্ট্রের কথা বলা হয়েছিল, ওটার বেসিসে কিন্তু আমরা আলটিমেটলি পাকিস্তানের জন্ম দেখতে পাই। তাহলে চিন্তা করেন যে আমার এদিকে লাহোর প্রস্তাব উত্থাপন হয়ে গেছে, দ্বিজাতি তত্ত্বের কথা আবার চলে আসছে, মানে হিন্দু মুসলিম এরা প্রিপেয়ার দুইটা দেশ ভাগ করে ফেলবে। ব্রিটিশদের কি অবস্থা? ওরা চিন্তা করতেছে না শালার এত বছর আগে ক্ষমতায় বসলাম, এখন দেশটা আমাদের হাত থেকে চলে যাবে। তারা তো ট্রাই করবে অ্যাটলিস্ট দেশটা বাঁচানোর। তারা ট্রাই করছে কিভাবে এক রাখা যায় লাস্ট মোমেন্ট পর্যন্ত। তারা ব্রিটিশ ক্যাবিনেটের প্রভাবশালী মন্ত্রী স্যার স্টোফোর্ড ক্রিপসকে পাঠাইছিল ক্রিপস মিশনের জন্য 1942 সালে, যাতে উপমহাদেশের উনি রাজনৈতিক যে সমস্যা আছে এটা সমাধান করেন। এবং তার আরেকটা ধান্দা ছিল, আমাদের বাঙালি মানে ভারতীয় যোদ্ধারা কিন্তু ইংল্যান্ডের হয়ে যুদ্ধে লড়তো। হ্যাঁ, কারণ এটা তো আমার ব্রিটিশদের আন্ডারে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু একটা বড় সংখ্যক সৈন্য আমাদের কিন্তু আমাদের এখান থেকে আসতো, আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে। এবং আমাদের কিন্তু হচ্ছে বাবা টাইগার, আমাদের এমএজি ওসমানী, উনিও কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লড়ছিলেন ব্রিটিশ আর্মির হয়ে। তো ওই সময় যখন জাপান অ্যাটাক করছে, তখন জাপানি আক্রমণের বিরুদ্ধে সাপোর্টের জন্য তারা হচ্ছে গিয়ে ক্রিপস মিশন পাঠাইছিল। এবং তার লক্ষ্য ছিল আরেকটা, যে কিভাবে রাজনৈতিক সমস্যার সমাধান করা যায়, দেশকে যাতে ভাগ না করা যায়। তো ক্রিপস প্রস্তাব দিছে ঘুরে ফিরে একই, যে ডোমিনিয়ন মর্যাদা পাবে, অর্থাৎ আমাদের আন্ডারে থাকবে। কিন্তু ভাই, এবং যুক্তরাষ্ট্রীয় ইউনিয়ন হবে, যে কয়েকটা রাষ্ট্র মিলে হবে এটা, ভারতটা মানে কয়েকটা ভাগে ভাগ করবে। বাট এটা কেউ মানে নাই, ফলে এটা ব্যর্থ হয়ে গেছে আলটিমেটলি ক্রিপস প্রস্তাব। এবং ক্রিপস মিশন যখন ব্যর্থ হয়েছে, গান্ধী বলছে যে শালার ব্রিটিশরা তো হচ্ছে বারবার এখানে আবার খালি মিশন পাঠাচ্ছে। 1942 সালে উনি শুরু করলেন ভারত ছাড় আন্দোলন। তাহলে 1942 সালে ক্রিপস মিশন এবং 1942 সালে ভারত ছাড় আন্দোলন শুরু হলো। এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়, তোরা ছেড়ে যা, ছেড়ে চলে যা এখান থেকে। তো ক্রিপস মিশন যখন ব্যর্থ হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কি করলেন, উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আরেকটা মিশনকে পাঠাই, এটা হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা। 1946 সালে অ্যাটলি মন্ত্রী মিশন গঠন করলেন, আরেকটা টিমকে তারা পাঠাচ্ছে। এদের প্ল্যান কি ছিল? এদের প্ল্যান হচ্ছে গিয়ে তারা কংগ্রেস এবং মুসলিম লীগ এদের সাথে তারা বসবে, বসে কিভাবে এটাকে সমাধান করা যায়, কিভাবে স্বাধীনতা দেওয়া যায়, এবং তাদের আন্ডারে কিভাবে, মানে ভিতরে তো তাদের চিন্তা হচ্ছে তাদের আন্ডারে কিভাবে রেখে দেওয়া যায়, এটা একটা তারা প্ল্যান করবে। বাট এটা লাভ হয় না, কারণ উভয় দলের কেউই তারা হচ্ছে সহমত পোষণ করতেছিল না। ফলে মন্ত্রী মিশন পরিকল্পনা হচ্ছে বলে যে ঠিক আছে, তোমরা যেহেতু আমাদের কোনো প্ল্যানিং নিচ্ছ না, আমাদের প্ল্যান যেটা এটা আমরা ঘোষণা করব। মানে ওরা চাইছিল হচ্ছে দুই দল মিলে হচ্ছে যদি কোনো ক্লিয়ার কাট একটা ডিসিশনে আসা যাইতো, তাহলে সেক্ষেত্রে তারা ম্যানিপুলেট করে কিছু করা যাইতো, এরকম একটা প্ল্যান তাদের ছিল। বাট এটা যখন কাজ করে নাই, তারা তাদের নিজেদের মতো করে আগাতে থাকলো। কিন্তু যেটা ঝামেলা হয়েছে যে মন্ত্রী মিশন পরিকল্পনা যখন ব্যর্থ হয়ে গেছে, তখন প্রচন্ড ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে। এবং মুসলিম লীগ কংগ্রেস তারা কেউ কারো মুখদর্শন করবে না, মুখোমুখি অবস্থান নিছে, এরকম একটা অবস্থা। এখন ব্রিটিশরা দেখলো যে ভাই, ওদের মারামারিতে আমাদের পুঙ্গা মারা সারা। একে তো হচ্ছে তখন চলতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওখানে টাকা পয়সা যাচ্ছে, শক্তি যাচ্ছে, অস্ত্র যাচ্ছে, লোক মরতেছে, তার উপর আবার এটার হেডেক। এখন ভাই একসাথে এত হেডেক নেবে কে? তখন আমও যাবে, ছালাও যাবে। এই কারণে তারা করলো কি, গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন 1947 সালে সে বলল যে আমার মাউন্ট ব্যাটেনের একটা পরিকল্পনা দিল। এবং এই পরিকল্পনা আলোকে আলটিমেটলি 1947 সালের 18ই জুলাই
ভারত স্বাধীনতা আইন পাশ হয়। একজন জিজ্ঞেস করছিল যে ভাই ভারত শাসন আইন কি দুইটা কিনা, তাহলে একটা হচ্ছে ভারত শাসন আইন 1935, আর একটা হচ্ছে ভারত স্বাধীনতা আইন 1947। এবং 1935 সালের ভারত শাসন আইন পরিবর্তন এবং পরিবর্ধন করে এটাকে ভারত স্বাধীনতা আইন 1947 এটা করা হয়। এবং এটার বলেই আমরা দেখতে পাই আইন পাশ হয়ে যায় 1947-এ ব্রিটিশ পার্লামেন্টে। এবং আমাদের রেডক্লিফ সাহেব দুই দেশের সীমা নির্ধারণ করে। এবং মজার ব্যাপার হচ্ছে কি, রেডক্লিফ যে সীমানা নির্ধারণ করছে উনি কিন্তু ভারতে আসে নাই, ইংল্যান্ডে বসে টেবিলের উপর একটা ম্যাপ দেখে ম্যাপের উপর উনি ভাগ করে দিচ্ছে জাস্ট। হ্যাঁ, মানে কি পড়ছে না পড়ছে আশেপাশে কিছু উনি চেক করে নাই, তাহলে উনি দুই দেশের সীমানা নির্ধারণ করে দিয়েছেন। এবং ফলাফল কি হইলো আলটিমেটলি, ভারত স্বাধীনতা আইন 1947, দুইটা ডোমিনিয়ন রাষ্ট্র প্রতিষ্ঠা হইলো। ডোমিনিয়ন কেন বলছি, কারণ তখনও কিন্তু হচ্ছে গিয়ে আহ ব্রিটিশদের আন্ডারে ছিল, হ্যাঁ, এই কারণে ডোমিনিয়ন নামটা বলা হয়েছে। বাট আলটিমেটলি তারা হচ্ছে পাকিস্তানের জন্ম হয় 14 আগস্ট 1947, এবং ভারত স্বাধীন হয় 15 আগস্ট 1947। তাহলে তারিখ দুটো মনে রাখবো, দুটো কিন্তু সেম ডেটে না। প্রথমে হচ্ছে পাকিস্তান 14 আগস্ট 1947, এরপর হচ্ছে ভারত 15 আগস্ট 1947। স্বাধীন ভারতের গভর্নর হন হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন, খুব খেয়াল করে। আর স্বাধীন পাকিস্তানের হন মোহাম্মদ আলী জিন্নাহ। মানে ভারতের মধ্যে হচ্ছে ব্রিটিশরা চিন্তা করছে হচ্ছে যে তোমাদেরকে আমরা ঠিক করে দিয়ে যাই, তোমাদের আলাদা কেউ দরকার নাই এখন, পরে লাগলে আমরা দিব। আর পাকিস্তানের হচ্ছে জিন্নাহ বলছে যে আমি এখানে একা 100, আমার আর কাউকে দরকার নাই তোমাদের, আমি এটা ডিল করতে পারবো। তাহলে স্বাধীন ভারতের গভর্নর হয়েছে লর্ড মাউন্ট ব্যাটেন, আর স্বাধীন পাকিস্তানের গভর্নর হয়েছে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। এবং আমরা দেখতে পাই যে ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। মানে ওদের নেক্সট প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত উনি ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন, ভারতীয় ভদ্রলোক চক্রবর্তী রাজা গোপালাচারী। 26শে জানুয়ারি হচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবস। এই দিন হচ্ছে ওরা মানে ওদের সংবিধান প্রণয়ন হয়, সংবিধানটা প্রণয়ন হয়। তাহলে এভাবে কিন্তু দুইটা দেশ ভাগ হয়ে যায়। এখন আপনাদের কি মনে হয় না, এই যে যখন দেশ দুইটা ভাগ হয়ে যাচ্ছে, আমাদের কেউ কি ট্রাই করে নাই দেশটাকে একসাথে রাখতে? অথবা অ্যাটলিস্ট হচ্ছে আমরা বাংলাটাকে একসাথে রেখে দিই। কারণ আমার বাংলা কিন্তু সমৃদ্ধ ছিল, পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে স্ট্রংই ছিল ভালোই। এটা বরাবরই সুজলা সুফলা শস্য শ্যামলা। আমাদের এদিকে সবাই আসতে চাইছে, আমাদের হুমায়ুন জান্নাতাবাদ বলছে, তারা চেষ্টা করছে অখণ্ড বাংলা যাতে ধরে রাখা যায়। এবং এই চেষ্টাটা করছিল হচ্ছে বসু সোহরাওয়ার্দী, শরৎচন্দ্র বসু এবং সোহরাওয়ার্দী মিলে। শরৎচন্দ্র বসু কিন্তু হচ্ছে কার বড় ভাই জানো? সুভাষচন্দ্র বসুর বড় ভাই, সুভাষচন্দ্রের বড় ভাই। ওনারা দুইজন মিলে ট্রাই করছিলেন অখণ্ড বাংলার জন্য, বাট পারেন নাই আলটিমেটলি। ওনাদের প্ল্যান ছিল হচ্ছে গিয়ে যে ওনারা এটাকে একটা সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক একটা রাষ্ট্র গড়ে তুলবে, এখানে মানুষজন গ্যাঞ্জাম করবে না। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু সুভাষচন্দ্রের কথা পড়ছি, তাহলে আমরা উনাকে একটু স্মরণ করা দরকার না? তাহলে একজন সুভাষচন্দ্র বসু, তাহলে উনি একজন ডাইনামিক লিডার ছিলেন। কংগ্রেসে থেকেই তার পলিটিক্স শুরু, বাট পরবর্তীতে কংগ্রেসের অনেক হচ্ছে বিরোধিতার কারণে উনি দলের মধ্য থেকে অনেক বিরোধিতার সম্মুখীন হয়ে উনি বের হয়ে আসেন। উনি দেশের বাইরে গিয়ে ওনার প্ল্যান ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেশন এনে ব্রিটিশদের সরাবে। এই কারণে উনি দেশের বাইরে গঠন করছিলেন আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তো এটা গঠন করতে কিন্তু রাসবিহারী বসু সে হেল্প করছিল। তো উনি হচ্ছে গিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন, এবং উনার নিজের যে দলটা ছিল এটার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। হ্যাঁ, তাহলে এখান থেকে মনে রাখবো হচ্ছে সুভাষচন্দ্র বসু উনি গঠন করছিলেন হচ্ছে আজাদ হিন্দ ফৌজ, এবং তার যে দলের নাম এটার নাম ছিল হচ্ছে ফরওয়ার্ড ব্লক। হ্যাঁ, তাহলে আমাদের অনেক মানুষের শ্রমের বিনিময়ে কিন্তু তারা মানে স্বাধীনতা আসছে, মানে দেশটা ভাগ হয়েছে, বাট কিছু মানুষ আসলে ট্রাই করছিল যাতে ধরে রাখা যায় লিস্ট। হ্যাঁ, তো চলো আমরা এখন হচ্ছে কিছু বিদ্রোহ দেখে আসি। আমরা শুরুতে কিছু আন্দোলন দেখছিলাম, এখন আমরা কিছু আরো বিদ্রোহ দেখব। তেভাগা আন্দোলন, এটা হচ্ছে ইলামিত্রের। এটা হচ্ছে মূলত হাজী দানেশ এবং ইলামিত্র মিলে এটা শুরু করছিলেন। তেভাগা, তেভাগা মানে কি 3 ভাগ, মোট উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে হচ্ছে চাষি এবং 1 ভাগ পাবে জমির মালিক। এটা ছিল তেভাগা আন্দোলন। এটা মূলত দিনাজপুর এবং রংপুর জেলায় হয়েছিল। তাহলে এটার অবিসংবাদিত নেতা হচ্ছে আমাদের নাচলের রানী ইলামিত্র, হ্যাঁ, যার নামে হচ্ছে নাচল বিদ্রোহ আছে। হ্যাঁ, তো নাচল বিদ্রোহটা মূলত সাঁওতাল কৃষকদের বিদ্রোহ, এটা নাচলে হয়েছিল। এটারও নেতৃত্বে ছিলেন ইলামিত্র। তাহলে ইলামিত্রটাই ওনারা মূলত হচ্ছে কৃষকদের যে অধিকার এটা আদায়ে হচ্ছে ওনারা চেষ্টা করছিলেন। হ্যাঁ, তাহলে হাজী দানেশ এবং ইলামিত্রের তেভাগা আন্দোলন,
এবং নাচল বিদ্রোহ, এটা সাঁওতাল কৃষকদের বিদ্রোহ, এবং এটারও নেত্রী ছিলেন হচ্ছে ইলা মিত্র। আমাদের 47 একটা প্রশ্ন ছিল টঙ্ক আন্দোলন। টঙ্ক মানে ছিল অর্থ কিন্তু হচ্ছে খাজনা। তো কৃষকদের হচ্ছে একটা খাজনা দিতে হতো, কিন্তু এটার পরিমাণ অনেক গুণে বেশি ছিল। তো এই টঙ্ক আন্দোলন মূলত করছিলেন হচ্ছে হাজংরা। তাহলে এটা হচ্ছে কৃষকদের আন্দোলন তো বটে, বাট উপজাতির কথা বললে এটা হচ্ছে হাজং। এটা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে হয়েছিল। এটা হচ্ছে কৃষকদের এবং হাজংদের একটা আন্দোলন। তাহলে এখান থেকে হচ্ছে আমরা তিনটা আন্দোলন দেখলাম। আমরা তেভাগা আন্দোলন দেখলাম, হাজী মোহাম্মদ দানেশ এবং ইলামিত্রের কথা দেখলাম, আমরা নাচল বিদ্রোহ দেখলাম, আমরা হচ্ছে টঙ্ক আন্দোলন দেখলাম হাজংদের। এবার আমরা কিছু উপমহাদেশের সমাজ এবং শিক্ষা সংস্কারক দেখব কুইকলি, আমরা প্রায় শেষের দিকে। আমাদের এখানে 1926 সালে মুসলিম সাহিত্য সমাজ ফরমেশন হয়। কারণ তখন আমাদের কিছু সাহিত্যিক মনা মানুষজন মনে করছিল যে মুসলিমরা যদি সাহিত্য থেকে দূরে থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে তারা মেইন স্ট্রিমে ঢুকতে পারবে না। হ্যাঁ, কারণ দূরে থেকে কতদিন। এই কারণে তারা মুসলিম সাহিত্য সমাজ তৈরি করে। কাজী মোতাহের হোসেন, কাজী আব্দুল অদুদ, আবুল হোসেন এরা মিলে ওদের একটা পত্রিকা ছিল যার নাম হচ্ছে শিখা। এবং শিখা পত্রিকার যে মুখবাণী, যেটা পরবর্তীতে ওদের বুদ্ধির মুক্তি আন্দোলনের স্লোগান হয়েছিল, সেটা ছিল হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। খুবই স্ট্রং একটা লাইন, এখনো প্রাসঙ্গিক, এবং এটা শেষ পর্যন্ত প্রাসঙ্গিক থাকবে। মানে যেখানে নলেজের চর্চা হবে না, আমি নতুন কোনো জ্ঞানের কথা বলবো না, সেখানে কিন্তু আমার বুদ্ধিবৃত্তিক যে উন্নতিটা, এটা হবে না। আমার বুদ্ধিটা আড়ষ্ট, জড় পদার্থের মতো থাকবে। এবং কারো যদি কাউকে কোনো জনগোষ্ঠীকে যদি আমি শিক্ষার আলো থেকে বঞ্চিত করে তার মধ্যে জ্ঞানের বিকাশ না ঘটাতে দিই, তার বুদ্ধিবৃত্তিক যদি উন্নতি না হয়, তাহলে সে কখনোই তার নিজের মুক্তি চাইবে না, এবং তাকে শাসন করাটা অত ইজি হবে। এই কারণে কিন্তু শাসকরা চায় যে জনগণ জ্ঞানের কথা না বলুক, বুদ্ধির কথা না বলুক, কারণ সেখানে হচ্ছে মুক্তি অসম্ভব হবে। তখন সেক্ষেত্রে ওরা মুক্তি লাভ করতে পারবে না। এটা যেরকম রাজনৈতিক ক্ষেত্রে সত্য, তেমনি ধর্মীয় ক্ষেত্রে সত্য। যারা লিডার আছে তারা চাই যে জনগণ এখানে জ্ঞানের কথা না বলুক। তাহলে 1926 সালে মুসলিম সাহিত্য সমাজ, মুখপত্র হচ্ছে শিখা পত্রিকা, এবং এটার মুখবাণী যেটা পরবর্তীতে আন্দোলনের স্লোগান হয়, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, এবং মুক্তি সেখানে অসম্ভব। 1911 সালে আরেকটা ফরমেশন হয়েছিল বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি। এটা মুসলিম ছাত্ররা মিলে গঠন করছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ মোজাম্মেল হক, কাজী ইমদাদুল হক, মাওলানা আকরাম খান, এরা সবাই মিলে এই সমিতির পত্রিকা ছিল হচ্ছে বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা। আমাদের নওয়াব স্যার সলিমুল্লাহ ছিলেন, উনি আবার বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ। ঢাকা ইউনিভার্সিটিতে তার বিশাল অবদান আছে। তার পিতার নাম হচ্ছে খাজা আহসান উল্লাহ। আহসান উল্লাহ নামটা শুনে হয়তো একটু পরিচিত লাগবে। তার পিতার নাম হচ্ছে খাজা আব্দুল গনি। আহসান মঞ্জিল আমরা অনেকে হয়তো ঘুরতে গেছি, এটা কিন্তু তাদের পৈতৃক বাড়ি। হ্যাঁ, তার পিতা হচ্ছে নবাব খাজা আহসান উল্লাহ নামে আহসান মঞ্জিল, নওয়াব স্যার সলিমুল্লাহ। তাহলে উনি কি করছিলেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং মুসলিম লীগ প্রতিষ্ঠা, এই দুইটাতে কিন্তু তার বিশাল ভূমিকা ছিল। 1906 সালে গঠন করা হয়েছিল, আমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা গত ক্লাসে বলছিলাম। হাজী মোহাম্মদ মহসিন, ওনাকে আমরা কেমনে ভুলি। আমি কিন্তু চিরঙের মহসিন কলেজের স্টুডেন্ট, সো ওনাকে বলা হয় বাংলার দানবীর বা বাংলার হাতেম তাই। পশ্চিমবঙ্গের হুগলি শহরে জন্মগ্রহণ করেছিলেন উনি। একটা ইমামবাড়া প্রতিষ্ঠা করেন, হ্যাঁ, এখানে স্টুডেন্ট এসে শিক্ষা লাভ করতো, শিক্ষা প্রতিষ্ঠান। স্যার সৈয়দ আহমদ খান, আমরা বলেছি যে দ্বিজাতি তত্ত্বের ধারণা প্রথম উনি আনছিলেন। দ্বিজাতি তত্ত্বের প্রথম ধারক অথবা প্রথম প্রদর্শক বলা যায়। তাহলে মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত ওনাকে বলা হয়। উনি আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তাহলে উনি চাইছিলেন যে মুসলিমরা যাতে রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভাবে স্বাধীন হয়, ওটা নিয়ে চিন্তা ভাবনা করে। নওয়াব আব্দুল লতিফ, উনি হচ্ছে কলকাতার মাদ্রাসায় ইংরেজি বিভাগ চালু করেন। উনি প্রথম মুসলিম হিসেবে বাংলার আইন পরিষদের সদস্য ছিলেন। প্রথম লয়ার, প্রথম মুসলিম লয়ার নয় আব্দুল লতিফ। এবং উনি হচ্ছে গিয়ে মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেন বা মুসলিম সাহিত্য সমাজ। তাহলে লতিফ লিটারারি, এভাবে মনে রাখতে পারি। এটা আমাদের সেই ছোটবেলার সমাজ বইয়ের পড়া, আমাদের অনেকের হয়তো মনে আছে, বা আমরা এভাবে হয়তো মনে রাখি। সৈয়দ আমির আলী, পেশায় ব্যারিস্টার, কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি, প্রথম মুসলিম বিচারপতি। লন্ডন প্রিভি কাউন্সিলের সদস্য, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন উনি প্রতিষ্ঠা করেন। উনি প্রথম মুসলিম নেতা। উনি বিশ্বাস করতেন যে মুসলমানদের জন্য একটা
পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। মুসলিম আইন প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ওনার বিখ্যাত গ্রন্থ ছিল দ্য স্পিরিট অফ ইসলাম আর এ শর্ট হিস্টোরি অফ দ্য সারাসেন্স। তাহলে একটু বাক স্বাধীনতা দিয়ে হচ্ছে আমি একটা রিক্যাপ করব। কথা হচ্ছে সেকেন্ড পোর্শন বোঝা গেছে কিনা। বোঝা গেছে? তাহলে আমি একটা কুইক রিক্যাপ করি, তারপর আমি প্রশ্ন ধরতেছি। তাহলে আমরা কি দিয়ে শুরু করছিলাম? আমাদের হচ্ছে সবকিছু লাগবে না, আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো একটু মনে রাখবা, পড়বা। হ্যাঁ, তো কৃষক প্রজা পার্টি হচ্ছে 1936 সালে ফর্ম করেন শেরে বাংলা। ওনার প্রতীক ছিল হচ্ছে হুক্কা এবং তার স্লোগান ডাল ভাত। তার তার নির্বাচনী স্লোগান ছিল হচ্ছে লাঙল যার জমিদার, ঘাম যার দামদার। বঙ্গীয় আইনসভাতে তারা কোয়ালিশন সরকার গঠন করে 1937-এ। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন উনি। তবে উনি মুসলিম লীগে যোগদান করছিলেন স্থিতিশীলতা রক্ষা করার জন্য, বাট লাভ হয় না, অনেক কাজ করছিলেন কিন্তু হচ্ছে ওনার মন্ত্রিসভা পতন ঘটে যায় 1937 সালে। পরবর্তীতে উনি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে যৌথ একটা মন্ত্রিসভা ফর্ম করেন। 1943 সালে যখন দুর্ভিক্ষ হয়, এটাও বিফলে চলে যায়। এখন গঠিত হইল হচ্ছে আমাদের নাজিম উদ্দিনের মন্ত্রিসভা। হ্যাঁ, উনি হচ্ছে আমাদের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হন নতুন সরকারের। এখন হচ্ছে প্রাদেশিক নির্বাচনের টাইম চলে আসে এবং মুসলিম লীগ বলে যে তোমরা যদি আমাদের ভোট দাও তাহলে এটা পাকিস্তানের পক্ষে ভোট হবে। সো 1946 সালে দ্বিতীয় নির্বাচনে হচ্ছে আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উনি হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হন। গণতন্ত্রের মানসপুত্র তাকে বলা হয়। তাহলে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা, শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আর মাঝখানে খাজা নাজিমুদ্দিন। এবার প্রেক্ষাপটে চলে আসে দ্বিতীয় তত্ত্ব, যেটা প্রথম ধারণা দিয়েছিলেন স্যার সৈয়দ আহমদ খান। পরবর্তীতে তিনি আলিগড় আন্দোলনের মাধ্যমে এটাকে আরো জোরদার করেন এবং যখন মরলি মিন্টো সংস্কার আইন হয় তখন পৃথক নির্বাচনী ব্যবস্থা চালু হয়। এটা দ্বিতীয় তত্ত্বের রাজনৈতিক স্বীকৃতির প্রাথমিক ধাপ। পরবর্তীতে আল্লামা ইকবাল এটাকে আবার নিয়ে আসে। আলিগড় হচ্ছে গিয়ে এটা উনার একটা মুভমেন্ট, হ্যাঁ, যে উনি মনে করছিল যে এখানে মুসলিমদের হচ্ছে শিক্ষিত করতে হবে। এই কারণে উনি প্রথমে এটা কলেজ প্রতিষ্ঠা করছেন, পরে এটাকে মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন। উনার কনসার্ন ছিল হচ্ছে গিয়ে ওরা যদি শিক্ষা দীক্ষা লাভ না করে তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটবে না, এবং শিক্ষা দীক্ষা লাভের মাধ্যমে তাদেরকে রাজনৈতিক এবং কালচারালি সচেতন হইতে হবে, তখন হচ্ছে গিয়ে তারা নিজেদের ডেভেলপ করতে পারবে। চৌধুরী রহমত আলী হচ্ছে পাকিস্তান নামটা প্রস্তাব করেন। পরে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ এটাকে আরো একবারে নিয়ে যান এবং হচ্ছে আমাদের পাকিস্তান প্রতিষ্ঠা হয়। সো দিয়ে দত্ত তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে উত্থাপন করলেন 23 মার্চ 1939, এবং 23 মার্চ 1940 সালে শেরে বাংলা হচ্ছে লাহোর প্রস্তাব দিলেন। এবং লাহোর প্রস্তাবে ছিল কিন্তু একাধিক স্বাধীন রাষ্ট্রের কথা, পরবর্তীতে এটা সংশোধন করে দিল্লি প্রস্তাব আনা হয়। তারা ট্রাই করছে ক্রিপস মিশন এখানে রাজনৈতিক সমস্যা সমাধানের, বাট লাভ হয় নাই। এরপর হচ্ছে 1942 সালে হচ্ছে ভারত ছাড় আন্দোলন হয়েছে 1942 সালে। মন্ত্রী মিশন পরিকল্পনা হয়েছে 1946 সালে। তারা ট্রাই করছে কিভাবে যাতে ধরে রাখা যায়, বাট লাভ হয় না। আলটিমেটলি মাউন্ট বেটেন পরিকল্পনার মাধ্যমে 1947 সালে দেশটা ভাগ হয়ে যায় ভারত স্বাধীনতায় 1947 অনুযায়ী। দুই দেশের সীমানা নির্ধারণ করেন হচ্ছে রেড ক্লিফ, এবং ভারতের জন্ম হয় 15 আগস্ট, পাকিস্তান 14 আগস্ট। এটা জাস্ট পেপার ওয়ার্ক, মানে এটা ভাগ হয়েছে মূলত মধ্যরাতে, এমন একটা টাইম। এই কারণে দুইটা দুই টাইমে পড়ে গেছে, কাইন্ড অফ কাকতালীয়। হ্যাঁ, তো এটার পিছনে আরো কোনো গল্প আছে কিনা আমি দেখে বলবো। ওকে, আচ্ছা, আরেকটা কথা তোমাদের হচ্ছে আমি প্রথম দিন হয়তো বলছিলাম, আরেকবার ওয়ার্ন করে দিই। তোমার যদি হচ্ছে ক্লাস মনে না হয় যে আমি কি করব না করব, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তুমি সোজা বের হয়ে যাবে। ক্লাস কখন শেষ হবে, ক্লাস তাড়াতাড়ি শেষ করে দেন ভাই, এগুলো বলা যাবে না। ঠিক আছে, যার প্রয়োজন সে সোজা বের হয়ে যাবে। ইউ আর ফ্রি টু গো। এখানে সবাই ক্যাডার হতে আসে নাই, ক্যাডার হবেও না। একদম হার্শ ট্রুথ, ক্যাডার তোমরা 1% 2% হবে। কে শেষ পর্যন্ত থাকবে? যার ক্যাডার হওয়ার ইচ্ছা আছে, সে পেটে ক্ষুধা লাগলে বাচ্চা কান্না করবে, তাকে বাচ্চা তখন মা দুধ দিবে। একদম সিম্পল কথা। সো ভালো না লাগলে, বোরিং লাগলে, ইউ ফিল ফ্রি টু গো। বিসিএস একটা লং জার্নি, এখানে সার্টেন স্যাক্রিফাইস করতে হবে, পরিশ্রম করতে হবে। এত ভাই শর্টকাট না। কথা শুনতে খারাপ মনে হচ্ছে, হার্শ মনে হচ্ছে, বাট এটাই বাস্তব। বহু বহু কাবিল মানুষজন বসে আছে, ছেলে পেলে 17-18 ঘন্টা পরে। সো তোমার মনে রাখতে হবে তুমি কাদের সাথে ফাইট দিচ্ছ, অতটুকু স্যাক্রিফাইস তুমি করতেছো কিনা। তো যাই হোক, ভারত স্বাধীনতা আইনের পর হচ্ছে স্বাধীন ভারতের গভর্নর হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন, আর পাকিস্তানের গভর্নর হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। আর চক্রবর্তী রাজা গোপালাচারী উনি ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন। 26 জানুয়ারি হচ্ছে ভারতের প্রথম পররাষ্ট্র প্রথম প্রজাতন্ত্র দিবস হয়। তো আমাদের অখণ্ড বাংলার উদ্যোগ নিয়েছিলেন হচ্ছে শরৎচন্দ্র বসু আর সোহরাওয়ার্দী, বাট সাকসেসফুল হয় নাই। এটা আলটিমেটলি হচ্ছে ভেস্তে গেছে। তো আমাদের সুভাষচন্দ্র বসু, উনি ভিশনারি লিডার ছিলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করছিলেন, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে কি, ধরা হয় খোদ কংগ্রেস মানে নেহেরু, তার উনি কিন্তু
অন্তর্হিত হয়ে গেছেন, ওনার কিন্তু ডেড বডি কিছু পাওয়া যায় না, বলা হয় যে একটা প্লেন ক্র্যাশে উনি মারা গেছেন, বাট এটা নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে। এবং নেহেরুরা কিন্তু ওনার চরম এগেনস্টে ছিল, অনেকে বলেন যে তারাই তাকে মারাইছে, আবার কেউ বলেন যে উনি মরেন নাই, উনি বাকি জীবনটা ছদ্মবেশ ধরে কাটাই দিয়েছেন, মানে এত বিরক্ত ছিলেন এদের উপর। সো এটা আরেক গল্প। কিছু বিদ্রোহের কথা আমরা দেখছি, আমাদের তেভাগা আন্দোলনের নেত্রী হাজী মোহাম্মদ দানেশ এবং ইলা মিত্রকে আমরা দেখলাম। ক্ষমতার দ্বন্দ্ব, সাদল কৃষকদের বিদ্রোহ, এটাও লিড করছেন হচ্ছে ইলা মিত্র। আমরা টঙ্ক আন্দোলন দেখলাম, যেটা হচ্ছে হাজংরা করছে। এবং আমরা উপমাঝে কিছু সাহিত্য এবং সমাজ শিক্ষা সংস্কারক দেখছি, মুসলিম সাহিত্য সমাজ 1926 সালে, যাদের মুখপত্র ছিল হচ্ছে শিক্ষা পত্রিকা। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি দেখছি 1911 সালে, যেটা আমাদের মুসলমান ছাত্ররা এটা গ্রহণ করছে। নওয়াব সলিমুল্লাহ, এটা হচ্ছে খাজা আহসানুল্লাহ এবং খাজা আব্দুল গনি তার পিতামহ, এবং উনি কিন্তু কাজ করছেন হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, এগুলোতে। 1906 সালে উনি অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করছেন। হাজী মোহাম্মদ মহসিন বাংলার দানবীর ইমামবাড়া প্রতিষ্ঠা করেন। স্যার সৈয়দ আহমদ খান আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত ছিলেন। নওয়াব আব্দুল লতিফ মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করছেন। সৈয়দ আমির আলী প্রথম মুসলিম বিচারপতি, ব্যারিস্টার ছিলেন। আর উনি বিশ্বাস করতেন হচ্ছে পৃথক একটা রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। দ্য স্পিরিট অফ ইসলাম আর এ শর্ট হিস্ট্রি অফ সারাসেন্স, এটা তার হচ্ছে গ্রন্থ, তার হচ্ছে দুইটা বিখ্যাত গ্রন্থ। সো এখানে হচ্ছে, আচ্ছা, তোমরা এখানে হচ্ছে কমেন্ট বক্সে মারামারি করতেছো, আমি দেখলাম এমএসআই এর কমেন্ট বক্সে। বি ম্যাচিওর, প্রথম শ্রেণীর নাগরিক হতে যাচ্ছ। প্রথম শ্রেণীর নাগরিক বলতে তোমরা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হতে যাচ্ছ। সো কথার মধ্যে পরিশীলিত জ্ঞান থাকা, কোথায় কি বলতে হবে এই বিবেচনাবোধ থাকা দরকার। হ্যাঁ, না হলে কিন্তু কপালে ভোগান্তি আছে। না, ইয়ে শেষ। ক্লাস হচ্ছে তোমরা যেটা চাচ্ছিলা সেটা হচ্ছে এইটা। থ্যাংক ইউ।